তো হ্যালো, আমরা লাইভে চলে এসেছি। আজকে আমাদের লাইভ সলভ হবে। আমরা পরিপাক এবং শোষণ এই অধ্যায়টির উপর এক্সাম দিয়েছি। আজকে এই অধ্যায়ের উপর আমরা লাইভ সলভ করব। সো যারা যারা আমাদের লাইভ সলভে যুক্ত হতে চাও তারা এখনই যুক্ত হয়ে যাও, কারণ আজকের এই ক্লাসটি তোমরা আর কখনোই পাবে না এবং এত সুন্দরভাবে লাইভ আর কখনোই হয়তো হবে না, এবং আশা করি তোমরা এই লাইভ থেকে উপকৃত হবে। হুম, রেজাউল কবির যুক্ত হয়েছে, তারিক যুক্ত হয়েছে, নিপু, সাদ, হাই, তোমাদেরও হাই। আচ্ছা, আমরা শুরু করে দিব এখনই। আমরা আর 1 মিনিট অপেক্ষা করব, তারপর আমি তোমাদের লাইভ সলভ শুরু করে দিব। তোমরা সবাই কেমন আছো সেটা জানাও আমাকে কমেন্টে। ওকে, সো আমাদের সাথে যারা লাইভে যুক্ত হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। তোমরা পারলে তোমাদের ফ্রেন্ডদেরও বলো যে লাইভ শুরু হয়ে গিয়েছে। আমরা আজকে লাইভে সমাধান করব তোমাদের যে বায়োলজির যে প্রবলেমগুলো রয়েছে। তোমাদের পরিপাক ও শোষণের অনেক অনেক ইনফরমেশন তোমাদের কাছে নতুন মনে হয়েছে। তোমরা অনেকেই ডিপ্রেসড হয়ে গিয়েছো যে আসলে পরিপাক শোষণ ভাইয়া কোথা থেকে প্রশ্ন করতেছে, আমি পরিপাক শোষণ কোথায় পাবো। সো আসো আজকে আমরা এই পরিপাক শোষণের যে কনফিউশন গুলো আছে, আমাদের যে প্রবলেম গুলো রয়েছে, সেই প্রবলেম গুলো আমরা আজকে মতো একবারে শেষ করে দেই, যে না আমরা আর পরিপাক শোষণের উপর কোনো প্রবলেমই আর রাখছি না, কারণ আমরা প্রবলেম রাখতে চাই না, আমরা প্রবলেম রাখবো না। সো পরিপাক শোষণ আমরা ভালোভাবে পড়বো। কার অনেকেই যুক্ত হয়েছে আমাদের সাথে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন হচ্ছে যে তোমাদের একটু ভালো করে তোমরা খাতা কলম নিয়ে বসো, তোমরা খাতা কলম নিয়ে বসো। ট্রান্সলেশন এবং ট্রান্সক্রিপশনের উপর ভিডিও দিব ভাইয়া, অবশ্যই ট্রান্সলেশন এন্ড ট্রান্সক্রিপশনের উপর ভিডিও দিব। আমি একটু হাই ইল্ড ভিডিও বানাতে চাচ্ছিলাম ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশনের উপর। সো সেই হাই ইল্ড ভিডিও বানানোর চক্করে আসলে বানাতে পারছি না, এটা হচ্ছে ঝামেলা। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসো, যারা খাতা কলম নিয়ে বসো নাই এখনই খাতা কলম নিয়ে বসো। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন যেটি ছিল যে মানুষের, সে এখানে দেখতে হয়তো প্রশ্নগুলো একটু ছোট লাগছে, আমি হচ্ছে যে মুখে বলি, তোমরা আচ্ছা একটু বড় করে নিলাম। খেয়াল করো যে আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা ছিল, যে আমাদের যে 3rd নাম্বার মেগা কুইজ হয়েছে, সেখানে প্রশ্ন ছিল মানুষের দাঁতের কোন অংশ সবচেয়ে শক্ত। এখন তোমাদের বইয়ের মধ্যে কিন্তু দাঁত নিয়ে তেমন কোনো কথাবার্তা বলা নেই, তোমাদের বইয়ে দাঁত নিয়ে অনেক কিছু বলেনি। তো দাঁত নিয়ে আমাদের এই পরীক্ষায় 2টা প্রশ্ন ছিল। হ্যাঁ, ঘাসফড়িং এর দর্শন কৌশলটা একটু বুঝিয়ে দিবেন প্লিজ, একটা ভিডিও করেন। ওকে বৃষ্টি দাস, আমরা ঘাসফড়িং এর দর্শন কৌশল নিয়ে ভিডিও করব। মানুষের দাঁত নিয়ে কিন্তু 2টা প্রশ্ন ছিল আমাদের পরীক্ষার মধ্যে। প্রথম প্রশ্ন ছিল যে মানুষের দাঁতের কোন অংশ সবচেয়ে শক্ত। এর আগের পরীক্ষায় ছিল যে আমাদের দাঁতের কোন অংশ ক্ষয় হয়। 2টা প্রশ্ন ছিল, দাঁতের কোন অংশ সবচেয়ে শক্ত, এর আগের পরীক্ষায় ছিল কিন্তু আমাদের দাঁতের কোন অংশ ক্ষয় হয়। তারপর আরেকটা প্রশ্ন ছিল এখানে, এই যে 14 বছরের বাচ্চাদের কোন দাঁত থাকে না। আর এর আগের পরীক্ষায় প্রশ্ন ছিল 6 বছরের বাচ্চাদের কোন দাঁত থাকে না। তার মানে আমাদের এই পরীক্ষাগুলোর মধ্যে আমরা তোমাদের দাঁত নিয়ে মোট 4টা প্রশ্ন করেছি। তো দাঁত নিয়ে প্রশ্নগুলা জানার জন্য চলো আমরা আমাদের আজকের সলভে চলে যাই, এবং তোমরা হচ্ছে যে অবশ্যই খাতা কলম নিয়ে বসো, যেন আমি যা যা পড়াচ্ছি তা তোমরা যেন ঠিকমতো টুকে নিতে পারো। খেয়াল করো যে আজকে আমাদের অনলাইন কুইজ সলভের কথা। সো প্রথমে এই যে আমাদের দাঁত,
আমরা জানি যে একটা কথা ছোটবেলায় থেকেই আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই। সো আমাদের দাঁত খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আসো দাঁত নিয়ে আমরা প্রথমে কথা বলি। এই যে আমাদের দাঁত, দাঁতের ব্যাপারটা খেয়াল করে দেখো। এই হচ্ছে আমাদের মানুষের দাঁত। এই দাঁতের মধ্যে কি কি অংশ থাকে দেখো। দাঁতের এই যে একদম নিচের অংশটাকে বলা হয় দাঁতের রুট বলা হয়। রুট মানে সবসময় মনে রাখবে, রুট মানে হচ্ছে গোড়া। মানে রুট মানে আমরা যেমন হচ্ছে যে গাছের ক্ষেত্রে রুট বলি, রুট মূল, ঠিক তেমনি আমাদের এই পুরো হচ্ছে মূলটা যেটা নিচে সেটাকে রুট বলে। অনেককে শোনো না, প্রায় বলে যে রুট ক্যানেল করতেছে, রুট ক্যানেল করতেছে। তো রুট ক্যানেল করে যে এইটা হচ্ছে সেই রুট। তারপর দেখো নেক রয়েছে, ক্রাউন, এই অংশটা ক্রাউন, বা হচ্ছে যে আমরা ক্রাউন মানে তো মুকুট বুঝি, এটা হচ্ছে আমাদের দাঁতের মুকুট। তো আমাদের দাঁতের মধ্যে কি কি অংশ আছে খেয়াল করে। এই ছবিটা একটু ফেটে গিয়েছে। আমাদের দাঁতের এই যে বাইরের যে অংশটা আছে না, সাদা কালার যে বাইরের অংশ, এটা কিন্তু এনামেল। ভেতরের হলুদ কালার যে অংশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ডেন্টিন। আমাদের দাঁতের মধ্যে এই দুইটা জিনিস তোমাদের মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এনামেল আর একটা হচ্ছে ডেন্টিন। এই যে দেখো সাদা যে অংশটা আছে না, এই সাদা অংশটা হচ্ছে এনামেল, এনামেল। আর এই যে হলুদ অংশ এটা কিন্তু ডেন্টিন। তারপর ভেতরে কিছু পালভ ক্যাভিটি থাকে। এই যে আমরা হচ্ছে যে আম, আমাদের গাম বলি কোন জায়গাটাকে, গাম বা জিঞ্জিভা বলি, যে আমাদের লাল লাল যে অংশটা দাঁতটার পাশে যে লাল লাল যে মাংসপেশিগুলো থাকে একে গাম বা জিঞ্জিভা বলি আমরা। তারপর এই যে দেখো এখানে বোনস দেখা যাচ্ছে। এখন তাহলে আমাকে বলো তো এটা কোন বোনস হতে পারে, এটা কোন বোনস হবে। বোনসটা আসলে ডিপেন্ড করবে এটা কোন জায়গায়। যদি উপরের চোয়ালের দাঁত হয় তাহলে সেটা ম্যাক্সিলা হবে, নিচের চোয়ালের দাঁত যদি হয় তাহলে কি হবে, ম্যান্ডিবল হবে। তো আসো আমরা হচ্ছে যে দাঁতের আরো কিছু জিনিস আমরা দেখি। তো এটা তো আমরা গেলাম দাঁতের অ্যানাটমি শিখলাম। তাহলে দাঁতের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কিন্তু আমাদের দাঁতের এনামেল। তাহলে আমাদের দুইটা প্রশ্ন ছিল, দুইটা প্রশ্নেই কিন্তু তোমাদের উত্তর ছিল এনামেল। একটা আমাদের দাঁতের সবচেয়ে বাইরের অংশ কি, এনামেল। আমাদের দাঁতের কোন অংশ ক্ষয়প্রাপ্ত হয়, এনামেল। আমাদের দাঁতের কোন অংশ সবচেয়ে শক্ত, এনামেল। দ্যাট মিন্স এনামেলটা কিন্তু আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আরেকটা জিনিস তোমরা কমন খুঁজে পাবা তোমরা যখন হচ্ছে যে স্নায়ুতন্ত্র পড়তে যাবা, ব্রেইন আমাদের হচ্ছে যে স্নায়ুতন্ত্র না, যেটা হচ্ছে যে ভ্রূণস্তর পড়তে যাবা, ভ্রূণের এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। সেখানে দেখবা ভ্রূণের যে এক্টোডার্ম লেয়ার আছে, এক্টোডার্ম লেয়ার থেকে তৈরি হয় এনামেল। আর যে ভ্রূণের যে মেসোডার্ম লেয়ার আছে, ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি হয় ডেন্টিন। আচ্ছা খেয়াল করো এই ছবিটা, এই যে বাচ্চাদের দাঁত নিয়ে অনেক কথা হয়ে গেছে, আমরা বাচ্চাদের দাঁত নিয়ে অনেক মোটামুটি গবেষণা চালায় ফেলছি। যে এই প্রশ্নটা 2016-17 সালে মেডিকেল অ্যাডমিশন টেস্টে ছিল, বাচ্চাদের কয়টা দাঁত থাকে। একটা পূর্ণবয়স্ক মানুষের 32টা দাঁত, কিন্তু বাচ্চাদের দেখো, বাচ্চাদের প্রথমে থাকে এই দাঁতটাকে বলি আমরা ইনসিসর, একটা দুইটা ইনসিসর, সেন্ট্রাল অ্যান্ড ল্যাটারাল। তোমাদের এত কিছু জানা লাগবে না, তোমরা দেখো দুইটাকে কি বলি আমরা, ইনসিসর বলি। তারপরে যে দুইটা, তারপরে যে একটা থাকে সেটাকে ক্যানাইন বলা হয়। তারপর হচ্ছে ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার। দ্যাট মিন্স বাচ্চাদের কিন্তু কোনো প্রিমোলার টুথ থাকে না। এমনকি একটা 6 বছরের বাচ্চার কখনোই মোলার, থার্ড মোলার টুথ থাকে না। থার্ড মোলার টুথ তো তোমাদের অনেকেরই থার্ড মোলার টুথ নাই, তোমাদের অনেকেরই থার্ড মোলার টুথ নাই। খেয়াল করে দেখো তোমাদের 32টা দাঁত এখন ওঠে নাই, যেহেতু তোমরা অনেকেই ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তোমরা অনেকেই হচ্ছে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তোমাদের 32টা দাঁত এখন ওঠেনি। খেয়াল করে দেখো এই যে লাইনটা, থার্ড মোলার টুথ যেটা আমাদের, থার্ড মোলার টুথ আমাদের কত বছর বয়সে ওঠে, থার্ড মোলার টুথ কিন্তু আমাদের 17 থেকে 21 বছর বয়সে ওঠে। আমার লাস্ট পরীক্ষায় আমি তোমাদের প্রশ্ন করছিলাম যে 16 বছরের বাচ্চার কোন দাঁত বা 16 বছরের মানুষের কোন দাঁত থাকে না। 16 বছরের যে মানুষ তার কিন্তু যে মোলার থাকে, প্রিমোলার থাকে, সবই থাকে 16 বছরের মানুষ। এই যে দেখো 6-এর পর আমাদের দাঁতগুলো আবার ওঠে। আমাদের মানুষের দাঁত কিন্তু দুইবার ওঠে, তোমরা নিশ্চয়ই জানো। মানুষের দাঁত দুইবার উঠে বলে মানুষকে কিন্তু ডাইফিডেন্ট বলা হয়, যে আমাদের দাঁত দুইবার উঠতেছে, এই জন্য আমরা মানুষকে কি বলি, আমরা মানুষকে বলি ডাইফিডেন্ট। লিখে রাখো, যারা লিখতেছো তারা লেখো। কেউ যদি লিখতে আসো, লিখতে আমি যদি খুব দ্রুত বলি তাহলে আমাকে বলো, আমি ধীরে ধীরে বলি, তোমরা যেন লিখতে পারো। তোমরা কি লিখতেছো কেউ? আমাকে একটু কমেন্টে জানাও তো কেউ কি লিখতেছো কিনা, আমি কি একটু ধীরে ধীরে যাবো কিনা তার লেখার জন্য। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমাদের এই যে থার্ড মোলার টুথ, আমাদের এই থার্ড মোলার টুথ যেটাকে আমরা উইজডম টুথ বলি, বা যেটাকে বাংলা ভাষায় আমরা বলি আক্কেল দাঁত, যে আক্কেল দাঁত উঠছে, তার আক্কেল হইছে। তো এই যে আক্কেল দাঁত যে আমাদের রয়েছে, এই আক্কেল দাঁতটা থার্ড মোলার টুথ বা উইজডম, এটা কিন্তু 17 বছরের পর ওঠে, মানে এটা সবার লাস্টে কিন্তু আমাদের এই দাঁতটা ওঠে। সো এখন তাহলে দাঁত থেকে আমাদের মেইন কথা যেটা মনে রাখতে হবে,
সেই দাঁত থেকে আমাদের মেইন কথাগুলো কি কি? দাঁত থেকে আমাদের মেইন কথা হচ্ছে যে আমাদের দাঁতের সবচেয়ে বাইরের অংশকে আমরা বলি এনামেল, তারপরে অংশ ডেন্টিন, এবং এই ইনফরমেশনটা তোমরা একটু অ্যাড করে নাও যে আমাদের এনামেল যেটা রয়েছে এটা কিন্তু আমাদের ভ্রূণের একটোডার্ম থেকে তৈরি হয়, আর আমাদের যে ডেন্টিন আছে সেই ডেন্টিনটা কিন্তু আমাদের ভ্রূণের কোন লেয়ার থেকে তৈরি হয়? সেই ডেন্টিনটা কিন্তু আমাদের ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি হচ্ছে। তারপর আমাদের যে বাচ্চাদের 6 বছরের বাচ্চার কয়টা দাঁত থাকে না? 6 বছরের বাচ্চার কিন্তু 3টা দাঁত থাকে না, একটা হচ্ছে 2টা মোলার আর সরি 2টা প্রিমোলার আর থার্ড মোলার টিথ, মানে হচ্ছে প্রিমোলারকে আমরা পি দ্বারা প্রকাশ করি, দ্যাট মিন্স P1 P2 এন্ড M3 থাকে না। তারপর আমার নেক্সট প্রশ্ন যেটি ছিল যে 16 বছরের বাচ্চার কি থাকে না? 16 বছরের বাচ্চার কি থাকবে না? 16 বছরের বাচ্চার হচ্ছে যে M3 থাকবে না, কারণ M3 উঠবে কত বছরের পর? 17 বছরের পর M3 টুথ উঠবে। সো এই হচ্ছে আমাদের দাঁত নিয়ে যে মোটামুটি যে জানা লাগবে, সেটি হচ্ছে যে আমাদের দাঁত নিয়ে যে জানার ব্যাপারটা, দাঁতের ব্যাপার স্যাপার আমাদের। এখন দাঁত থেকে আমি তোমাদের একটা প্রশ্ন করি, তোমরা যারা আছো আমি চাই যে তোমরা একটা ইন্টারেক্টিভ সেশনের মধ্যে যাও এবং তোমাদের জন্য লাভবান হয়, কারণ তোমরা আমার লাইভ ক্লাসটা করবে বা লাইভ সলভ করবে, তোমাদের যদি লাভ না হয় তাহলে তো আসলে লাভ নেই। আমি এভাবে ইন্টারেক্টিভ সেশনে আমার অনলাইন ক্লাসগুলো করাই। যে তোমাদের কাছে আমার প্রশ্ন, যে আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড রয়েছে, পিটুইটারি গ্ল্যান্ডের যে পিটুইটারি ডাক্ট রয়েছে, সেই পিটুইটারি ডাক্টটা কোন দাঁতের অপোজিটে উন্মুক্ত হয়? আমাদের পিটুইটারি যে ডাক্ট রয়েছে, পিটুইটারি ডাক্টটা কোন দাঁতের অপোজিটে উন্মুক্ত হয়? আমাকে কমেন্টে জানাও। ইয়েস, নিশাত বলেছে M2। আচ্ছা, M2 কি মানে হচ্ছে উপরের চোয়ালের M2, মানে ম্যাক্সিলারির M2 না ম্যান্ডিবলারের M2? এটা জানতে হবে, ম্যাক্সিলারির M2 না ম্যান্ডিবুলারের M2? ঊর্ধ্ব চোয়ালের M2 না নিম্ন চোয়ালের M2? এটা বলো, ঊর্ধ্ব চোয়ালের M2 না নিম্ন চোয়ালের M2? পিটুইটারি ডাক্টটা কি ঊর্ধ্ব চোয়ালের M2 তে উন্মুক্ত হয় না নিম্ন চোয়ালের M2 তে উন্মুক্ত হয়? উপরের চোয়ালের। ভেরি গুড। এটা মেডিকেলে টার্মিনোলজি, মানে মেডিকেলে মনে রাখা লাগে যে অপোজিট টু দা ক্রাউন অফ দা আপার সেকেন্ড মোলার টুথ। মানে আমাদের অ্যানাটমি ম্যাডামের খুব প্রিয় একটা প্রশ্ন ছিল যে বলতো পিটুইটারি ডাক্ট কোথায় উন্মুক্ত হয়? ম্যাডাম জাস্ট এভাবেই শুনতে চাইতো, অপোজিট টু দা ক্রাউন অফ আপার সেকেন্ড মোলার টুথ। মানে ম্যাডামের পুরো মুখস্থ ছিল লাইনটা, ম্যাডাম চাইতো আমরা এভাবেই মুখস্থ বলি পুরো লাইনটা, এভাবে ম্যাডাম যেভাবে শুনতে চাই সেভাবে। সো হ্যাঁ, অপোজিট টু দ্য আপার সেকেন্ড মোলার টুথ, আমাদের যে ম্যাক্সিলারি টিথ গুলো রয়েছে উপরের চোয়ালে সেখানে। এবারে আসো যে আমাদের তাহলে দাঁত নিয়ে আমাদের 4টা প্রশ্ন ছিল, সেই দাঁতের প্রশ্নগুলো আমরা হচ্ছে পেরেছি। তারপর আমাদের পরীক্ষার মধ্যে আরেকটা প্রশ্ন ছিল যেটা নিয়ে তোমরা খুব খাবি খেয়েছো, সেই প্রশ্নটা হচ্ছে এই যে এই প্রশ্নটা নিয়ে অনেকেই খাবি খেয়েছো, যে এখানে আসলে কোনটা কি তুমি বুঝতে পারছো না। এখানে কোনটা কি দেখো, এই ছবিটা আমি দিয়েছি ইচ্ছা করে যে তোমরা যেন একটু তোমাদের ভিজুয়ালাইজেশন পাওয়ার যেন বাড়ে। এই যে দেখো এক যে আছে না, একটা কিন্তু জিহ্বা, দ্যাট মিন্স ইট ইজ এ টাং। ইয়া, ইট ইজ এ টাং। সো এটা হচ্ছে আমাদের টাং। এই যে টাং, তারপর 2 নাম্বার যে জায়গাটা দেখা যাচ্ছে, এই যে এই 2 নাম্বার জায়গাটা কি সেটা আমি তোমাদের একটা পরীক্ষায় দিয়েছি। আরেকটা পরীক্ষা ছিল এই যে 4 নাম্বার যে জায়গাটা এভাবে নিচে নেমে আছে, এইটা কি এবং এটা কার প্রলম্বিত অংশ? তোমরা জানো যে আমাদের এই যে 4 নাম্বার যে অংশটা রয়েছে, আমরা মুখে হা করলে, ছোটবেলায় তোমরা করতে কিনা জানি না, আমি হচ্ছে আয়নার সামনে গিয়ে হা করে দেখতাম কি দেখা যায়। তো এই যে ঘন্টার মতো যেটা ঝুলতে দেখা যায়, এই ঘন্টার মতো যেটা ঝুলতে দেখা যায়, এটা হচ্ছে উভুলা। এটা হচ্ছে উভোলা, বা যেটাকে আমরা বলি আলজিব্বা বলি আমরা, ঠিক আছে? আলজিব্বার উপজিব্বার মধ্যে আমরা কনফিউশন লাগাই ফেলি, উভুলা কিন্তু আলজিব্বা, আর যেটা আছে আমাদের আরেকটা এপিগ্লটিস, ওটা কিন্তু উপজিব্বা। এই যে উভুলা যেটা দেওয়া আছে বা আলজিব্বা আছে যেটা, এটা আমাদের সফট প্যালেট, মানে আমাদের চোয়াল যে রয়েছে, উপরে যে চোয়াল, এই যে হা করলে যে আমরা বাড়ি দিলে যে মানে আমরা তালু বলি বা কি যে যেটা বলো যে উপরের তালু। সো এই যে মানে এটা চোয়াল, মানে উপরের তালুটা একটা অংশ শক্ত একটা অংশ নরম, সামনের দিকে যে অংশটা থাকে এটা শক্ত, এটাকে মেডিকেলীয় ভাষায় বলা হয় হার্ড প্যালেট, মানে এই জায়গাটাকে বলে প্যালেট, PALAT। তো এই জায়গাটা যেটা শক্ত তুমি টাচ করে দেখো সেটাকে বলে হার্ড প্যালেট। তারপর আস্তে আস্তে একটু সামনে গেলে নরম হবে, ওই জায়গাটা মানে একটাকে বলে শক্ত তালু আর একটাকে বলে নরম তালু। শক্ত তালুকে বলে হার্ড প্যালেট,
এর পরে যে অংশটা থাকে নরম তালু সেটাকে বলে সফট প্যালেট। সো উভুলাটা আসলে এই সফট প্যালেটের প্রলম্বিত অংশ। উভুলাটা হচ্ছে কিসের প্রলম্বিত অংশ? আমার সফট প্যালেটের প্রলম্বিত অংশ। সো এই উভুলাটা মানে আমাদের আল্লাহ তাআলা যে বানাইছে সেই উভুলাটা একটু নিচে নামাই দিল কেন? উভুলাটা নামানোর কারণ আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা খাওয়ার সময় সেই খাবারটা যেন আমার নাসা গহ্বরে না চলে যায়। মানে উভুলাটা এইভাবে থাকে, উভুলাটা খাবারটাকে মানে এইটা উভুলা, খাবারটা আসে, উভুলাটা ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে বলে ভাই তুই নিচে যা, তুই এদিকে যাইস না, এদিকে নাসা নাসা গহ্বর। এই জায়গাটা হচ্ছে যে খুব এই জায়গাটা হচ্ছে যে খুব সেনসিটিভ একটা জায়গা, এই সেনসিটিভ জায়গাটার মধ্যে তুমি ধাক্কাধাক্কি করো না। সো এই কাজটা করে উভুলার কাজটা কিন্তু আমাদের খাবারটাকে কোথায় নিয়ে যাওয়া না, আমাদের খাবারটাকে খাদ্য নালী পথে আমাদের যে অন্ন নালী আছে ফ্যারিংস হয়ে ইসোফেগাস হয়ে নিচে যেতে সাহায্য করে। সো আসো আমরা ছবি দেখে ফেলি এই জায়গায়। আরো মজার কথা, আমাকে কেউ বলতে পারবে এখানে যে 10 যে জায়গাটা আছে 10 নাম্বার জায়গাটা কি? দেখি কেউ পারে কিনা। 10 9 এই যে দুই পাশে 10 আর 9 আছে, 10 9 দুইটা সেম, এই 10 নাম্বার জায়গাটা কি আসলে? এনিওয়ান? উন্মুক্ত প্রশ্ন। 10 নাম্বার জায়গাটা কি? 10 নাম্বার জায়গাটা কি? কেউ কি বলতে পারবে? ইজ দেয়ার এনিওয়ান? 10 নাম্বার যে জায়গাটা দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দিচ্ছি, তোমরা 10 নাম্বার জায়গাটা কি কেউ বলতে পারবে? এনিওয়ান গেস 10 নাম্বার জায়গা? ইয়েস, শুভাশিস চক্রবর্তী, তারুণা সৃষ্টি, একদম সঠিক তোমরা। 10 নম্বর জায়গাটা হচ্ছে আমাদের টনসিল, দি টনসিল। এটাকে শুধু টনসিল বলে না, এটাকে সম্মান দিয়ে বলে দি টনসিল। এটাই আমাদের হচ্ছে যে ফুলে যায়, আমরা যেটাকে বলি হচ্ছে টনসিল হইছে হইছে আমার টনসিল হইছে, বাট টনসিল তো তোমার আসেই আগে থেকে, টনসিল তোমার আবার হবে কোথা থেকে নতুন করে? এটা প্রদাহ বা এটা ইনফ্লামেশন হলে আমরা এই রোগটাকে বলি টনসিলাইটিস বলি আমরা এই জিনিসটাকে। আচ্ছা, সো আমরা এতটুকু দেখলাম, এবার আসো যে আমরা একটু স্লাইড শো এর মাধ্যমে দেখে ফেলি যে এই যে আমাদের অংশটা, এই যে দেখো খেয়াল করে দেখো আমার লেজার লাইটের দিকে যদি তুমি দেখো, এইটা হচ্ছে যে আমাদের এই অংশটাকে বলা হয় হার্ট প্যালেট বলা হয় আমাদের, আর এই অংশটাকে আমাদের সফট প্যালেট বলে। এই যে সফট প্লেটের যে অংশটা নিচে নেমে গেছে, এই সফট প্যালেটের যে অংশটা নিচে নেমে গেছে এই অংশটাকে আমরা বলি উভুলা বলি। এই যে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের এই যে আমার মাউসের দিকে খেয়াল করো, এই যে আমাদের যে অংশটা এটা কিন্তু আমাদের শ্বাসনালী, আর এই যে দেখো শ্বাসনালীর পেছনে চিপা যে জায়গাটা থাকে না, এই জায়গাটা কিন্তু আমাদের অন্ননালী, এই জায়গাটা কিন্তু আমাদের ইসোফেগাস। আমাদের ইসোফেগাস কিন্তু চুপসানো থাকে, আমরা খাবার দাবার খাওয়ার সময় ইসোফেগাসটা আস্তে আস্তে বড় হয়। তো এই যে ব্যাপারটা দেখো, তাহলে এটা আমাদের শ্বাসনালী, এটা আমাদের ইসোফেগাস। এই শ্বাসনালী আর ইসোফেগাস দুইটার মধ্যে সংযোগ রক্ষা করে এই যে রাস্তাটা হলুদ সবুজ নীল, এই রাস্তাটাকে কিন্তু বলা হয় ফ্যারিংস। এই রাস্তাটা কিন্তু কি বলে? ফ্যারিংস, বা আমরা যেটাকে বাংলা ভাষায় বলি গলবিল। এই ফ্যারিংসটা তিনটা ভাগে ভাগ করা যায়। একটা অংশ হচ্ছে এই যে এই অংশটা, খেয়াল করো আমাদের নাকের এই যে অংশটা, এই পুরো অংশটাকে আমরা বলি নাসা গহ্বর, বা এই জায়গাটাকে আমরা বলি ন্যাজাল ক্যাভিটি। এই ন্যাজাল ক্যাভিটির পেছনে যে জায়গাটা, এই ন্যাজাল ক্যাভিটির পেছনে যে হলুদ কালার যে জায়গাটা দেওয়া আছে, এই জায়গাটাকে কিন্তু বলা হয় ন্যাজো ফ্যারিংস বলি আমরা। এই ন্যাজাল ক্যাভিটির পেছনে হলুদ জায়গাটাকে আমরা কি বলি? ন্যাজো ফ্যারিংস বলি। তারপর এই যে খেয়াল করে দেখো এই জায়গাটা, আমাদের এই জায়গাটাকে আমরা বলি ন্যাজাল ক্যাভিটি। মুখের যে জায়গাটা আছে এটা কিন্তু আমরা বলি ওরাল ক্যাভিটি বলি। এই ওরাল ক্যাভিটি ঠিক পেছনে যে জায়গাটা সবুজ কালার, এটা হচ্ছে ওরোফ্যারিংস। এই জায়গাটা নীল কালার যে জায়গাটা, এই জায়গাটা আসলে শ্বাসনালীর কাছাকাছি অংশ, শ্বাসনালী মানে ল্যারিংস এর কাছাকাছি অংশ। দ্যাটস ওয়াই দিস প্লেস ইজ নোন অ্যাজ লারিঙ্গোফ্যারিংস। সো আমাদের ফ্যারিংসটাকে কিন্তু তিন ভাগে ভাগ করে, ন্যাজো, ওরো অ্যান্ড লারিঙ্গোফ্যারিংস। তোমাদের লাস্ট দিন একটা প্রশ্ন ছিল কিন্তু, সেখানে কিন্তু আমি দিয়েছিলাম এই যে ধরো হা করে আছে একজন, তার মুখের এই ফ্যারিংস এর কোন জায়গাটা দেখা যাচ্ছে। সো কেউ যদি হা করে থাকে, তার যে ওরাল ক্যাভিটি মুখ গহ্বর, ঠিক মুখ গহ্বরের ঠিক পেছনে কি থাকবে? মুখ গহ্বরের ঠিক পেছনে কি থাকবে? ওরোফ্যারিংস তো থাকবে। সো এটাই হচ্ছে যে আমাদের প্রশ্ন ছিল। সো আমরা কিন্তু এরকম কিছু প্রশ্ন হচ্ছে যে আমরা তোমাদের দেই যেন তোমরা নিজেদেরকে আরেকটু সামনে এগিয়ে নিয়ে যাও। কারণ মনে রাখবে মানব দেহ, কারণ তোমরা মনে রাখবে যে না, ফ্যারিংস কি তরুণস্থি নির্মিত কিনা? দেখো ফ্যারিংস এর মধ্যে কিন্তু কিছু নাই, ফ্যারিংস হচ্ছে একটা ইমাজিনারি জিনিস, ফ্যারিংস এর মধ্যে কিন্তু কিছু নেই। ফ্যারিংস এর এখানে একটু মাংসপেশি থাকে, তরুণস্থি নয়, নির্মিত নয় ফ্যারিংস। আমাদের তরুণস্থি নির্মিত হচ্ছে শ্বাসনালী, শ্বাসনালীর মধ্যে আমাদের কার্টিলেজ থাকে, সি শেপ কার্টিলেজ।
ফ্যারিংস তো অনস্থি নির্মিত নয়। এবার খেয়াল করো, এবার আমরা দেখবো যে তোমাদের প্রিয় জিনিস, এই জিনিস নিয়ে তোমরা ভুল করো, আল্লাহর ওয়াস্তে লাইফে আর কোনোদিন এটা ভুল করবে না। এই যে জিনিসটা ঘন্টার মতো ঝুলতেছে, এই ঘন্টার মতো জিনিসটা উভুলা, এই ঘন্টার মতো জিনিসটা উভুলা, এই জিনিস দয়া করে আর কখনো কোনোদিন ভুলবা না। আচ্ছা, আমরা খাবার সময় খাবার তালুতে উঠে যায় না, যে মাথার মধ্যে বাড়ি দেওয়া শুরু করে খাবার তালুতে উঠে গেছে। তালুতে উঠে যাওয়া খাবার মানে কি, যখন আমাদের কোনো কারণে খাবারটা সোজাসুজি এদিক দিয়ে পাস হয় এবং এই উভুলা ধাক্কা দিয়ে নিচে না পাঠায়, তখন কি হয়, খাবার সরাসরি এখানে এসে ধাক্কা লাগে। খাবার ধরো তুমি খাচ্ছ, গ্রাসে গিলতেছো, শুয়া শুয়া খাবার আসলো সোজা বরাবর এখানে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে খাবার চলে যাবে এইখানে, খাবার এখানে চলে গেলে ইরিটেশন ক্রিয়েট হবে, যেহেতু এখানে খুব নার্ভ সাপ্লাই খুব ডেন্স থাকে এই জায়গায়। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে আমাদের এই প্রশ্নগুলো আমরা জানলাম। এরপর একটা বিখ্যাত প্রশ্ন ছিল যেটা তোমরা কেউই পারো নাই, মোস্ট অফ দি স্টুডেন্ট পারো নাই, কারণ তোমরা এই জিনিস পড়ো নাই। তোমরা এই জিনিস কোথা থেকে পারবা, তোমাদের কোনো কেউ পড়ায় নাই। অনেককে যদি পড়ায় থাকে তোমাদের টিচার, তাহলে তো খুবই ভালো। সেটা হচ্ছে আমাদের দুইটা প্রশ্ন ছিল, আমাদের অনেকগুলো প্রশ্ন এখান থেকে আমরা করছি, যে ক্ষুদ্রান্তের ভেতরের স্তর কোনটা। আমাদের যে ক্ষুদ্রান্ত আছে, এই ক্ষুদ্রান্তের সবচেয়ে ভেতরের স্তর কোনটা, একটা প্রশ্ন ছিল আমাদের ক্ষুদ্রান্তের ভেতরের স্তর কোনটা। আরেকটা প্রশ্ন ছিল কোন অংশ থেকে ভিলাই ক্ষরণ হয়, কোন অংশে সাবমিউকোসা প্লেক্সাস থাকে। তো এই প্রশ্নগুলো ছিল। তো তোমরা যারা হচ্ছে যে এই জিনিসগুলো জানো না, তারা এখন এই জিনিসটা খুব সুন্দর করে তুলে নাও, এই জিনিসটা সুন্দর করে তুলে নাও। অনেকে তো আছে, দেখলাম যে আমার স্টুডেন্ট নিশাত, মেহরাব, ওদের তো আমি পড়াইছি এই জিনিসগুলা। খেয়াল করে দেখো, এই যে আমাদের ক্ষুদ্রান্ত বা আমাদের পুরো জিআইটি, জিআইটি মানে আমাদের স্টমাক, আমাদের স্মল ইন্টেস্টাইন, আমাদের লার্জ ইন্টেস্টাইন। আমাদের সারা হক খুব ভালো রেসপন্স করছে আমাদের সাথে, সে হচ্ছে যে খুবই সবগুলো অ্যান্সার সঠিক দিচ্ছে। খেয়াল করো, এই জিনিসটা তোমরা লিখে রাখো যে আমাদের এই জিআইটিতে, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, যে আমাদের রয়েছে স্টমাক, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এই তিনোটা জায়গায় আমাদের কি থাকে, আমাদের 4টা লেয়ার থাকে। তোমাদের বইয়ের মধ্যে 5 লেয়ারের কথা বলা আছে, যেটা একদমই টোটালি ভুল একটা কথা। তোমরা লিখে রাখো যে আমাদের পুরো জিআইটিতে, জিআইটির যে জিআইটি টিউব যেটা, সেখানে স্তর হচ্ছে 4টা। তোমাদের বইয়ে 5টা বলা আছে, এটা একদম ভুল বলা আছে। স্তর কয়টা হবে, স্তর হবে 4টা। আমাদের জিআইটিতে স্তর কয়টা, আমাদের জিআইটিতে স্তর হচ্ছে 4টা। প্রথমে লেখো, লেখো তোমরা যারা লিখতেছো তারা লেখো যে আমাদের জিআইটি মানে পাশে ব্রেকেট দিয়ে লেখো স্টমাক, তারপর হচ্ছে কমা দিয়ে লেখো হচ্ছে স্টমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন দিয়ে লেখো স্তর 4টা। 4টা দিয়ে লেখো বাইরে থেকে ভেতরে, মানে এটা হচ্ছে সবচেয়ে বাইরের লেয়ার, এটা আস্তে আস্তে ভেতরে যাচ্ছে। তো আমরা স্তরগুলো পড়বো বাইরে থেকে ভেতরের দিকে। সো এই যে স্তরগুলো লিখে রাখো যে আমাদের জিআইটির স্তর বাইরে থেকে ভেতরে, আমাদের জিআইটির স্তর বাইরে থেকে ভেতরে। নিশাত আপু কই, নিশাত আপু সব পারে, ওদের এগুলা পড়াইছি সব ওদের কোর্সে। আচ্ছা, সো দেখো যে এই যে আমাদের লেখো, তাহলে পরীক্ষা আসলে অবশ্যই 4টা দাগাবা, কারণ যে প্রশ্ন করবে সে মেডিকেলের মানে ডক্টর, এবং সে ডক্টর হয়ে অবশ্যই ভুল প্রশ্ন করবে না। পরীক্ষা আসলে 4টা দাগাবা। এইসব কিছু কিছু জিনিস ডাক্তাররা ভুল করে না, এবং প্রশ্ন করতে গেলে ঠিকই তারা সঠিক প্রশ্নই দিবে। আচ্ছা, আর প্রশ্নের অ্যান্সার তো বের হয় না, সো কেউ বলতে পারবে না। অনেক কোচিং সেন্টারে অনেক জায়গায় বলে যে বইয়ে যা আছে তাই দিবা। এখন মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে বইয়ে যেটা আছে সেটাই সঠিক অ্যান্সার দিছে এরকম কেউ জানে? কারণ অ্যান্সার তো ডিজি হেলথ থেকে পাবলিশ হয় না। আচ্ছা, তাহলে লেখো, যেটা বলতেছিলাম যে লিখবে যে আমাদের এই অন্ত্রের লেয়ার বা স্তর 4টা। 1 নম্বরে লেখো, বাইরে থেকে ভেতরে লিখতেছো না, বাইরে থেকে ভেতরে, বাইরে থেকে ভেতরে যেটা সেটা লেখো, বাইরে থেকে ভেতরে। 1 নম্বরে লেখো অ্যাডভান্টেশিয়া বা সেরোসা, অ্যাডভান্টেশিয়া বা সেরোসা। 1 নম্বরে লেখো অ্যাডভান্টেশিয়া বা সেরোসা, 1 নম্বরে লেখো অ্যাডভান্টেশিয়া বা সেরোসা, 1 নম্বরে লেখো অ্যাডভান্টেশিয়া বা সেরোসা। 2 নম্বরে লেখো মাস্কুলারিস প্রোপ্রিয়া, 2 নম্বরে লেখো মাস্কুলারিস প্রোপ্রিয়া। 3 নম্বরে লেখো সাবমিউকোসা, 4 নম্বরে লেখো মিউকোসা। একটা জিনিস খেয়াল রাখবে, মিউকোসা আর মিউকাস দুইটা কিন্তু সেম না। একটা প্রশ্নের মধ্যে আমি মিউকাস দিয়ে রাখছিলাম, তোমরা ভাবছো মিউকোসা। মিউকোসা হচ্ছে এই আমাদের অন্ত্রের সবচেয়ে ভেতরের লেয়ার মিউকোসা। খেয়াল করবা, ইটস নট মিউকাস, মিউকাস না, কিন্তু মিউকাস হচ্ছে একটা আঠালো পিচ্ছিল থকথকে পদার্থ, আর মিউকোসাটা হচ্ছে আমাদের এই অন্ত্রের
আমাদের ক্ষুদ্রান্ত বৃহদান্ত স্টমাকের সবচেয়ে ভেতরের যে লেয়ার তার নাম মিউকোসা। তাহলে লিখছো 4টা লেয়ার, বাইরে থেকে ভেতরে সবচেয়ে বাইরের লেয়ার অ্যাডভান্টেশিয়া বা সেরোসা, তারপর মাস্কুলারিস প্রোপ্রিয়া, তারপর সাবমিউকোসা, তারপর মিউকোসা। ঠিক আছে, লেখা হয়েছে তোমাদের? যারা লিখছো তারা কেউ একজন কমেন্টে জানাও তোমরা লিখছো কিনা, কারণ আমার লাইভ ক্লাসটা হয়তো সবাই করছে না, বাট যে 2-3 জন করছে তারা যেন ক্লাস করার পর বলে যে না ক্লাসটা অবশ্যই ভালো হয়েছে, আমি ক্লাসটা থেকে বেনিফিটেবল হয়েছি, আমার সলভটা 100% বেনিফিটেবল হয়েছে। লিখছো এমন কেউ একটু জানাও যে তোমাদের লেখা কমপ্লিট হয়েছে কিনা। ওকে, নাজমুল বলেছে লিখেছে, আমি নাজমুলের লিখেছে এ আসে আমি সামনে এগিয়ে গেলাম। আচ্ছা, আরেকটা জিনিস আমি চাই তোমরা জানো, সেটি হচ্ছে খেয়াল করে দেখো আমাদের যে অন্ত্রের যে প্রাচীর রয়েছে, অন্ত্রের মধ্যে তো আমরা সবচেয়ে ভেতরের যে লেয়ার সেরোসা বললাম, সেরোসা সবচেয়ে বাইরে, সেরোসা বা অ্যাডভান্টেশিয়া, তারপর মাস্কুলাইস এক্সটার্না বা এখানে মাস্কুলাইস প্রোপ্রিয়া বলেছে একই কথা, তারপর সাবমিউকোসা, মিউকোসা। তোমরা এই জায়গায় যে জিনিসটি লিখে রাখবে সেটি হচ্ছে সেটি হচ্ছে এখানে লেখো যে মাস্কুলারিস প্রোপ্রিয়া লিখেছো না, এই মাস্কুলারিস প্রোপ্রিয়া যে তুমি লিখেছো সেই মাস্কুলারিস প্রোপ্রিয়া থেকে দুই দিকে দুইটা তীর চিহ্ন দাও, তীর চিহ্ন দিয়ে লেখো বাইরের দিকে লঙ্গিচুডিনাল মাসেল, ভেতরের দিকে সার্কুলার মাসেল। লেখো বাইরের দিকে, লেখো বাইরের দিকে লঙ্গিচুডিনাল মাসেল, ভেতরের দিকে সার্কুলার মাসেল। এই যে মাস্কুলাইস এক্সটার্না বা মাস্কুলাইস প্রোপ্রিয়া যে লিখেছো তার থেকে দুইটা তীর চিহ্ন দাও দুই দিকে, লেখো বাইরের দিকে লঙ্গিচুডিনাল মাসেল, ভেতরের দিকে সার্কুলার মাসেল। তার মানে আমাদের এখানে দুই ধরনের মাংসপেশি থাকে, স্মুথ মাসেল বা দুই ধরনের অনৈচ্ছিক পেশি থাকে। বাইরের দিকে যে পেশিগুলো থাকে সেগুলোকে দেখতে মনে হয় লঙ্গিচুডিনাল, লম্বা 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 ভাবে আছে, আর ভেতরের দিকে যেটা থাকে তাদেরকে দেখতে মনে হয় সার্কুলার মাসেল, তারা সার্কুলার, গোল 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 করে আছে। নিপু আমাকে কমেন্টে বারবার জানাচ্ছে আমার ক্লাস তার খুব ভালো লাগে, ধন্যবাদ নিপু, তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যে আমার ক্লাস তোমার ভালো লাগে, এবং ধন্যবাদ, আমার ক্লাস ভালো লাগে, আমার ভিডিওগুলো শেয়ার করো এবং ভিডিওগুলো বেশি বেশি দেখো, সেটাই হচ্ছে যে আমার প্রাপ্তি। আর যদি হচ্ছে যে আরো আমার সাথে যুক্ত হতে চাও তাহলে আমার গ্রুপের সাথে যুক্ত থাকো, সেখানে দেখো কিছু অনলাইন কোর্স চলছে, তুমি যদি তোমার জন্য সুইটেবল হয় তুমি সেখানে যুক্ত হতে পারো। তো দেখো যে এই যে লঙ্গিচুডিনাল মাসেল আর সার্কুলার মাসেল লিখছো না, মাস্কুলাইস এক্সটার্না দুইটা টান দিয়ে লঙ্গিচুডিনাল মাসেল এন্ড সার্কুলার মাসেল, সব জিনিস ক্লিয়ার করব। লঙ্গিচুডিনাল মাসেল আর সার্কুলার মাসেল লিখেছো না, এই লঙ্গিচুডিনাল আর সার্কুলার মাসেলের মাঝখানে লেখো মায়ান্টেরিক প্লেক্সাস। খুবই 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 গুরুত্বপূর্ণ কথা যে এই লঙ্গিচুডিনাল মাসেল এবং সার্কুলার মাসেলের মাঝখানে থাকে মায়ান্টেরিক প্লেক্সাস। মায়ান্টেরিক প্লেক্সাস আমাদের অসম্ভব 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 গুরুত্বপূর্ণ একটা কথা। তোমরা এই মায়ান্টেরিক প্লেক্সাস আর সাবমিউকোসা প্লেক্সাস এই দুইটা পরীক্ষায় প্রশ্ন দিছি, তোমরা অনেকেই এই জিনিসগুলো ভুল করছো। ব্যাপারটা হচ্ছে আমাদের পাকস্থলীর ভেতর বা আমাদের অন্ত্রের ভেতর প্রচুর স্নায়ু জাল থাকে। প্লেক্সাস মানে স্নায়ু জালক, এই যে স্নায়ু জালক থাকে, স্নায়ু জালকের মধ্যে দুইটা স্নায়ু জালক খুব গুরুত্বপূর্ণ, একটাকে বলি আমরা মায়ান্টেরিক প্লেক্সাস, আরেকটাকে আমাদের বইয়ে বলা আছে সাবমিউকোসাল প্লেক্সাস। এই মায়ান্টেরিক প্লেক্সাসটা কোথায় থাকবে দেখো, দুইটা যে মায়ান্টেরিক, মায়ান্টেরিক কথাটা এসেছে মাংসপেশি থেকে, মায়ান্টেরিক মানে মাংসপেশি, তার মানে লঙ্গিচুডিনাল মাসেল আর সার্কুলার মাসেল এই দুইটার মাঝখানে যে এই প্লেক্সাস বা নার্ভ জালক থাকে তাকে বলা হয় মায়ান্টেরিক প্লেক্সাস। তার মানে তুমি মাস্কুলাইস এক্সটার্না থেকে দুইটা তীর চিহ্ন দিয়ে লিখেছো সার্কুলার মাসেল আর লঙ্গিচুডিনাল মাসেল, এর মাঝখানে লেখো কি থাকবে, কোন প্লেক্সাস থাকবে এর মাঝখানে, মায়ান্টেরিক প্লেক্সাস থাকবে। এবং মায়ান্টেরিক প্লেক্সাসের আসলে কাজ কি বা মায়ান্টেরিক প্লেক্সাস আমার কি কাজ করে সেটা আমার কিন্তু জানতে হবে। এগুলা তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লেয়ারটা আসলে কিসের লেয়ার, পাকস্থলীর মাংসপেশির লেয়ার। এরা কিসের লেয়ার, আসলে পাকস্থলীর মাংসপেশির লেয়ার। যেহেতু এরা পাকস্থলীর মাংসপেশির লেয়ার, এরা পাকস্থলী অন্ত্রের মাংসপেশির লেয়ার, তার মানে এরা পাকস্থলী অন্ত্রের সংকোচন প্রসারণে সাহায্য করবে, তার মানে এরা পেরিস্টালসিসে সাহায্য করবে। তার মানে মায়ান্টেরিক প্লেক্সাস আমার কিসে সাহায্য করে, পেরিস্টালসিসে সাহায্য করে। কেন পেরিস্টালসিসে সাহায্য করে, তারা থাকেই কোন জায়গায়, তারা থাকে মাংসপেশির ভেতরে। যেহেতু তারা মাংসপেশির ভেতরে থাকে তার মানে তারা মাংসপেশিকে উদ্দীপনা যোগাবে, যেহেতু মাংসপেশিকে উদ্দীপনা যোগাবে মাংসপেশিগুলো সংকুচিত প্রসারিত হবে, এটাকে আমরা বলি পেরিস্টালসিস। এবিএম রেজাউল কবির বলেছে
আমার হাসি লাগে আপনার ক্লাস করে, এ তো খুবই ভালো। আমার ক্লাস করে তোমার হাসি লাগে, তো অনেক ভালো। মানুষকে হাসানো অনেক টাফ। আমি যদি ক্লাসের মাধ্যমে তোমাকে হাসাইতে পারি, তাহলে তো এটা ভয়াবহ একটা হচ্ছে যে কাজ আমি করে ফেলতেছি। সো এটা খুবই 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 মানে আমি প্রাউড ফিল করতেছি তোমার কমেন্টটা দেখে। তো এইটা হচ্ছে আমাদের মায়োন্ট্রিক প্লেক্সাস, তো লিখেছো। তারপর দেখো আমাদের এর পরের যে লেয়ারটা সেটা হচ্ছে সাবমিউকোসা। সাবমিউকোসার মধ্যে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ না, এই জিনিসগুলো হচ্ছে ব্লাড ভেসেল। হ্যাঁ, সমান্তরাল থাকে, এগুলো হচ্ছে ব্লাড ভেসেল। এখানে এই সাবমিউকোসার মধ্যে ব্লাড ভেসেল থাকে, আর এই জায়গার মধ্যে রক্তনালী থাকে। ব্লাড ভেসেল মানে এটা রক্তনালী, এই জায়গায় গ্রন্থি থাকে। তার মানে সাবমিউকোসার ভিতর দুইটা জিনিস থাকে। সাবমিউকোসার মধ্যে একটা হচ্ছে রক্তনালী থাকে, আর একটা হচ্ছে সাবমিউকোসার মধ্যে কি থাকে, আরেকটা হচ্ছে সাবমিউকোসার মধ্যে বিভিন্ন গ্রন্থি বা গ্ল্যান্ড থাকে। দ্যাট মিন সাবমিউকোসার মধ্যে দুইটা জিনিস থাকে, লিখে রাখো, সাবমিউকোসার মধ্যে দুইটা জিনিস থাকে। লংগিটিউডিনাল মানে লম্বা 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 লম্বা। সাবমিউকোসার মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কি, সাবমিউকোসার মধ্যে থাকে হচ্ছে আমাদের কি জিনিস, রক্তনালী বা ব্লাড ভেসেল থাকে। আর একটা জিনিস থাকে, এর মধ্যে বিভিন্ন গ্রন্থি থাকে। তো এই সাবমিউকোসার মধ্যে একটা প্লেক্সাস থাকে, সেই প্লেক্সাসটার নাম সাবমিউকোসাল প্লেক্সাস। আমাদের আমাদের এই জায়গায় কিন্তু দুইটা প্লেক্সাসের নাম আমরা পড়ছি, একটা মায়োন্ট্রিক প্লেক্সাস আর একটা সাবমিউকোসাল প্লেক্সাস। এই সাবমিউকোসার মধ্যে যে প্লেক্সাস থাকে তার নাম সাবমিউকোসাল প্লেক্সাস। এখন সাবমিউকোসাল প্লেক্সাস তাহলে কি কাজ করবে? সাবমিউকোসার যা কাজ, সাবমিউকোসার মধ্যে যা আছে তা নিয়েই তো কাজ করবে না, ও তো লাফ দিয়া মিউকোসার মধ্যে গিয়ে কাজ করতে পারবে না। সাবমিউকোসার মধ্যে কি আছে? রক্তনালী আছে আর বিভিন্ন গ্রন্থি আছে। তার মানে সাবমিউকোসার ভেতর যে সাবমিউকোসাল প্লেক্সাস থাকবে, সেই সাবমিউকোসাল প্লেক্সাসের কাজ কি? সেই সাবমিউকোসাল প্লেক্সাসের কাজ হচ্ছে রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করা। এই পাকস্থলীর ভেতর, অন্ত্রের ভেতর যে রক্ত প্রবাহ আছে, এই রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করা। তোমরা ক্লাস করতে থাকো, তোমরা যারা হচ্ছে যে নানা প্রশ্ন জিজ্ঞাসা করছো, তোমরা ক্লাসটা পুরাটা করো। ক্লাস করার পর দেখবা তোমাদের যত প্রশ্নের উত্তর আছে, পরীক্ষায় যা যা প্রশ্ন করছি সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো অলরেডি। হ্যাঁ, এসটি মিডিয়া সিরাজগঞ্জ বলতেছে হচ্ছে যে আহ, আমি হচ্ছে যে সবগুলো প্রশ্নের অ্যান্সার দিব কিনা। আমি তোমাকে সবগুলো প্রশ্নের ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, ব্যাখ্যা দেওয়ার পর তুমি প্রশ্নের মধ্যে গিয়ে দেখবা যে তুমি সবগুলো প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছো। আসমা আক্তার, তুমি আমার লাইভ ক্লাসে নতুন, ধন্যবাদ তোমাকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তুমি হচ্ছে যে আমাদের নেক্সট লাইভ ক্লাসগুলোর মধ্যে তোমার যদি লাইভ ক্লাস যুক্ত হয়ে ভালো লাগে, তাহলে আমাদের নেক্সট লাইভ ক্লাসগুলো অবশ্যই জয়েন করবে। তো খেয়াল করো, এই সাবমিউকাসের মধ্যে থাকেই ব্লাড ভেসেল, রক্তনালী, আর বিভিন্ন গ্রন্থি থাকে। তার মানে সাবমিউকাসে কি করবে? এই রক্ত প্রবাহ এবং বিভিন্ন গ্রন্থির ক্ষরণটা নিয়ন্ত্রণ করবে। তাহলে দেখো, তোমরা এই যে এতদিন না বুঝে মায়োন্ট্রিক প্লেক্সাস এন্ড সাবমিউকোসাল প্লেক্সাসের কাজ পড়ছো, আজকে যখন এই ছবিটা দেখে আসলে জানলা যে সাবমিউকোসায় কি থাকে, মায়োন্ট্রিক প্লেক্সাসে আসলে কি থাকে, মায়োন্ট্রিক প্লেক্সাসটা কোথায় থাকে, এখন কিন্তু তোমার আর কোনো ভুল হওয়ার কোনো পসিবিলিটি স্যার নেই। সো তাওরিন নাদিয়াও আমাদের সাথে ফার্স্ট যুক্ত হয়েছে। তাওরিন নাদিয়াও তোমাকে অসংখ্য ধন্যবাদ ফার্স্ট যুক্ত হওয়ার জন্য। আমার ইউটিউবে অসংখ্য মানে থার্ড অধ্যায়ের উপর সম্পূর্ণ প্লে লিস্ট রয়েছে, অস্থির উপর প্লে লিস্ট রয়েছে, সেই প্লে লিস্টে ভিডিওগুলো দেখো, আশা করি ভালো লাগবে। তো এই জিনিসটা আশা করি তোমরা তুলে নিচ্ছ, ঠিক আছে? সো যারা তুলতেছিলে আশা করি তুলে ফেলছো। তোলা হয়েছে? আমি কি নেক্সট স্লাইডে যাব? ওকে, আমি নেক্সট স্লাইডে গেলাম, যেহেতু কেউ কোনো রেসপন্স করতেছে না, তাহলে মানে কেউ তুলছে না। আচ্ছা, ওকে, সমস্যা নেই। ওকে, এখন দেখো আমি তোমাদের যে জিনিসটা দেখাতে চাই, এটা হচ্ছে আমাদের পাকস্থলী। পাকস্থলীটার এই যে এই জায়গায় আসে, এই জায়গাটা বলেই আমরা ইসোফেগাস। ইসোফেগাস, আর এটা হচ্ছে পাকস্থলী। ইসোফেগাসটা পাকস্থলী যে জায়গাটায় উন্মুক্ত হয়, সে জায়গায় একটু সরু থাকে, এরকম চাপা থাকে। এই জায়গায় একটা দরজা থাকে, এই দরজাটাকে আমরা বলি ইসোফিজিয়াল স্ফিংটার বলি। এই যে আমাদের পাকস্থলী, পাকস্থলীটা এরকম বাংলা উল্টানো হাড়ির মতো নাকি হয় বলা হয়। এই পাকস্থলীর পর এই যে নিচে যে নেমে যায়, এটা পাইলোরিক স্ফিংটার বলি। মজার ব্যাপার হচ্ছে আমাদের পাকস্থলীর ভেতর এরকম কিছু, পাকস্থলীর যে ভেতরের লেয়ার মিউকোসা, আমরা জানি আমাদের এই পাকস্থলী, ক্ষুদ্রান্তর, বৃহদান্তর সবচেয়ে ভেতরের লেয়ার মিউকোসা। এই মিউকোসা ভাঁজ 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 হয়ে থাকে, এটাকে কিন্তু বলা হয় রুগী বলা হয়। এই যে মিউকোসা ভাঁজ ভাঁজ হয়ে থাকে তাকে বলে রুগী। পরীক্ষার মধ্যে কিন্তু আসে রুগী কোথায় পাওয়া যায়? রুগী পাওয়া যায় মিউকোসার ভেতর। এখন তোমাদের আমি একটা প্রশ্ন করেছিলাম, কার্ভেচার, গ্রেটার অ্যান্ড লেজার কার্ভেচার, গ্রেটার কার্ভেচার কোন দিকে থাকে? খেয়াল করে দেখো, কার্ভেচার মানে বাঁকা, কার্ভ মানে বাঁকা, কার্ভেচার মানে বাঁকানো। এই যে খেয়াল করে দেখো, এই জিনিসটা কি বাঁকানো না? এটা একটা বাঁকানো জিনিস। তারপর আবার খেয়াল করো, এই জায়গাটাও বাঁকানো, তার মানে এটাও একটা কার্ভেচার,
এই জায়গাটাও একটা কার্ভেচার, আবার এই জায়গাটাও একটা কার্ভেচার। তোমার কি মনে হয় কোনটা বড় কার্ভেচার, এইটা না এইটা? মেহেদি, আমি একবার শেয়ার দিয়েছিলাম গ্রুপে, তুমি আবার একবার শেয়ার দাও। আচ্ছা, তো এই যে দেখো, এইটাকে আমরা বলি গ্রেটার কার্ভেচার, আর এই জায়গাটাকে আমরা কি বলি, লেজার কার্ভেচার। তো দেখো এই কার্ভেচারটা বড় না, বড় বাঁক, এটা হচ্ছে বড় বাঁক, আর এটা হচ্ছে কি ছোট বাঁক। বড় বাঁক মানে গ্রেটার কার্ভেচার, ছোট বাঁক মানে লেজার কার্ভেচার। তার মানে আমাদের গ্রেটার কার্ভেচার কোথায় থাকে, আমাদের এই যে গ্রেটার কার্ভেচার, এটা কিন্তু আমাদের, দেখো আমাদের এই, আমরা যদি এই মানুষটার কথা চিন্তা করি, এই মানুষটার কথা চিন্তা করলে আমাদের পাকস্থলী এমনি লেফট সাইডের অর্গান, সো গ্রেটার কার্ভেচার মেইনলি আমাদের লেফট সাইড বা বাম পাশে থাকবে। আর লাইভটা রেকর্ড করে কি এফবি তে দেওয়া যায় না? লাইভটা রেকর্ড করো, তুমি যদি রেকর্ড করে এফবি তে দিতে চাও দাও, কোনো সমস্যা তো নাই। আমি এটা ইউটিউবে দিচ্ছি কারণ হচ্ছে যে কিছুদিন ধরে ফেসবুকে বেশি সময় দেওয়ার কারণে আমার ইউটিউবের গ্রোথটা কমে গিয়েছে। সো আমি একটা টেস্ট লাইভ আসলে করলাম যে ইউটিউবে আসলে কেমন মানুষ রেসপন্স করে। ইউটিউবে তোমরা 33 জন দেখছো, ফেসবুকেও দেখা যায় 7,000 মেম্বার হলেও সেখানে এরকম 30-35 জন দেখে। সো দেখা যায় ফেসবুকে 7,000 মেম্বার হয়ে আছে, বাট আমার ইউটিউবে এখনো 1600-1700 পড়ে আছে। দ্যাটস ওয়াই এখন থেকে বেশি কাজ ইউটিউবে করব। ফেসবুকে যারা বেশি থাকবে তারা হচ্ছে যে এইসব জিনিস থেকে বঞ্চিত হবে। সো ইউটিউবে সাবস্ক্রাইব করতে হবে তাদের, এবং তারা এই জিনিসগুলো, এই কন্টেন্টগুলো পাবে। তো দেখো তাহলে আমাদের এই যে গ্রেটার কার্ভেচার বা বড় যে বাঁক রয়েছে, এই বড় বাঁকটা কিন্তু আমাদের বাম দিকে থাকে, ছোট বাঁকটা আমাদের ডান দিকে থাকে। আচ্ছা, এখানে দেখো আবার পাকস্থলীর একটা ছবি দেওয়া আছে, পাকস্থলীর মধ্যে আরেকটা ছবি দেওয়া আছে। দেখো পাকস্থলী আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অর্গান, তাই তো? আমাদের পাকস্থলী আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গান, এবং পাকস্থলীর মধ্যে আমাদের এই যে সবচেয়ে বাইরের লেয়ার সেরোসা, তারপর মাস্কুলারিস প্রোপ্রিয়া, এই যে সাবমিউকোসা, মিউকোসা। এখন যে জিনিসটা তোমাদের ফার্স্ট পরীক্ষার মধ্যে ছিল, মাজেদা বেগমের বই থাকলে কি আলিম স্যারের বই লাগবে কিনা? দেখো নাদিয়া, আমি হচ্ছে যে মাজেদা ম্যাডামের বই কখনো পড়ি নাই। সো আমি আলিম স্যারের বই পড়েছি, এবং আমার কাছে দেখে মনে হয়েছে আলিম স্যারের বইটা ফিজিবল বেশি, বা আলিম স্যারের বইয়ের যে ইনফরমেশন, তথ্যপাত্র আছে সেটা মেডিকেল রিলেটেড এবং ভ্যালিড ইনফরমেশন। আজমল স্যারের বইয়ে কিছু ইনফরমেশন আমার হচ্ছে ইনভ্যালিড লাগে। তো দ্যাটস ওয়াই আমি সবাইকে বলি আলিম স্যারের বইটা পড়তে। আজমল স্যারের বইটা যেহেতু আমার কাছে ইনফরমেশন নিয়ে সন্দেহ লাগে। দেখো তোমাদের একটা প্রশ্ন ছিল যে পাকস্থলীর, ফার্স্ট পরীক্ষা একটা প্রশ্ন ছিল যে পাকস্থলীর মাস্কুলারিস মাসেল বা পাকস্থলীর মাংসপেশির লেয়ার 9 কোনটা? দেখো আমরা পড়ে আসছি যে আমাদের 3টা লেয়ার, 4টা লেয়ার থাকে। সবচেয়ে বাইরে সেরোসা, তারপর মাস্কুলারিস প্রোপ্রিয়া, তারপর সাবমিউকোসা, তারপর মিউকোসা। মাস্কুলারিস প্রোপ্রিয়ার মধ্যে আমরা দুইটা জিনিস তোমাদের চিহ্ন দিয়ে লিখতে বলছি, একটা হচ্ছে আউটার লঙ্গিচুডিনাল, একটা ইনার সার্কুলার, যে বাইরের দিকে লঙ্গিচুডিনাল, ভেতরের দিকে সার্কুলার থাকে। কিন্তু পাকস্থলীর সংকোচন প্রসারণ অনেক বেশি করা লাগে, পাকস্থলীর কাজ অনেক বেশি। দ্যাটস ওয়াই আমাদের যে পাকস্থলী আছে ওর মাংসপেশির লেয়ার 3 টাইপের থাকে। এটা লিখে রাখো, পাকস্থলীতে মাংসপেশির 3টা লেয়ার থাকে। তোমাদের বই কিন্তু লেখা আছে পাকস্থলীতে মসৃণ পেশির 3টি স্তর থাকে। এটা কিন্তু তোমাদের মনে রাখতেই হবে যে পাকস্থলীতে মসৃণ পেশির কয়টা লেয়ার থাকে, 3টা। সো 3টা যেহেতু মনে রাখতেছো, বাকি কথা কেন মনে রাখবে না? এখানে দেখো যে কি কি লেয়ার থাকে, একটা লংগিচুডিনাল মাসেলের লেয়ার, একটা সার্কুলার মাসেলের লেয়ার, একটা অবলিক মাসেলের লেয়ার। লিখে রাখো। লিখেছো? এই প্রশ্নটা আমাদের ফার্স্ট পরীক্ষায় ছিল এবং অনেকেই প্রশ্নটা ভুল করেছে। যে মাস্কুলারিস মাসেল যেটা আছে, মানে পাকস্থলীর যে মসৃণ পেশির লেয়ার, তার মধ্যে একটা লংগিচুডিনাল, একটা সার্কুলার, আর একটা অবলিক। সো লেখা হয়েছে, যারা লিখছো লাইভটা থেকে যাবে, খুব সম্ভবত লাইভ থাকে, যদি লাইভ না থাকে তাহলে থাকবে না। যারা রেগুলার ক্লাস করছে না তারা ধরা খাবে। রেকর্ড করছি না লাইভ ক্লাসে, মানে এটা রেকর্ডেড করা হচ্ছে না, লাইভ করা হচ্ছে। লাইভ ইউটিউবে থেকে যাবে, এই লাইভটা তোমরা পরেও দেখতে পাবে। আচ্ছা, তারপরে আসো যে আমাদের, ওকে, তো আমরা এই জিনিস পড়ে ফেলছি। এবার আসো যে আমাদের পরীক্ষার মধ্যে একটা কমন প্রশ্ন আসে যে
কোনটা ক্ষুদ্রান্তের অংশ কোনটা বৃহদান্তের অংশ। দেখো অসাধারণ একটা ছবি এখানে, যে আমাদের ক্ষুদ্রান্ত এবং বৃহদান্তের অংশের মধ্যে দেখো এই যে আমাদের ডিউরেনাম, জেজুনাম, এলিয়াম, এই তিনটাকে আমাদের কিসের অংশ বলা হয়? ক্ষুদ্রান্তের অংশ বলা হয়। এই যে দেখো হলুদ কালার যেটা ইউ আকৃতির হয় ডিউরেনাম, এই যে বেগুনি কালার যেটা এটা জেজুনাম, আর এই যে পার্পল কালার যেটা রয়েছে এটা কি আমাদের ইলিয়াম রয়েছে। তার মানে ডিউরেনাম, জেজুনাম, ইলিয়াম এই তিনটা আমাদের ক্ষুদ্রান্তের অংশ। মেডিকেলে দেখা যায় কি এরকম আজে বাজে প্রশ্ন দেয় যে ক্ষুদ্রান্তের অংশ কোনটা, বৃহদান্তের অংশ কোনটা, সেই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। এবার খেয়াল করে দেখো তোমরা যেটা ভিলাই 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 ভিলাই, যে ভিলাই ভিলাই নিয়ে এত তর্ক বিতর্ক এত কিছু, ভিলাই হচ্ছে অন্ত্রের শোষণ অঙ্গ, যে আমাদের অন্ত্রের মধ্যে খাবারটা পরিপাকের পর আমাদের যে এন্ড প্রোডাক্ট থাকে, যে প্রোডাক্টটা শেষ মেশ যে প্রোডাক্টটা থাকে, সেই প্রোডাক্টটাকে আমার নেক্সট লাইভ ক্লাসগুলো ইউটিউবে দিব নিপু। আমার কোনো লাইভ ক্লাস হয় না, আমার একটা যেটা রয়েছে পেইড লাইভ কোর্স রয়েছে, পেইড অনলাইন কোর্স, সেটা একটা রয়েছে। সেখানে একটা ফেসবুক গ্রুপের মাধ্যমে পেইড কোর্স চালানো হয়। সেখানে দেখা যায় মাসিক 1500 টাকা কোর্স ফি দিয়ে কিছু স্টুডেন্ট সেই কোর্সটা করছে। আর হচ্ছে যে আরেকটা যেটা হচ্ছে, আর এইখানে আমি যেটা চিন্তা করেছি যে প্রতি সপ্তাহে তোমাদের হয়তো একটা দুইটা একটা সলভ ক্লাস নিব, যে আমার পরীক্ষাগুলোর উপর, কারণ পরীক্ষাগুলোর মধ্যে অনেক কিছু দিব যেগুলো তোমরা পারবে না, তোমরা হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, দ্যাটস ওয়াই সলভ ক্লাস দিব। এভাবে আমি নরমালি লাইভ ক্লাস নেই না। হ্যাঁ, গবলেট সেল সম্পর্কে বলবো, অবশ্যই বলবো। সামিয়া, সাবরিনা, আফরোজ, কোনটা অপশনে দুইটা থাকলে, অপশনে দুটো থাকলে কোনটা দেব? কোনটা, কিসের কথা বলছো সামিয়া? আচ্ছা, তো এই যে আমাদের ভিলাই আছে না, এই ভিলাই আসলে কার অংশ? এই ভিলাই আসলে মিউকোসাটা যেটা আছে আমাদের, এই যে আমাদের অন্ত্রের যে মিউকোসা আছে, এই মিউকোসাটা চেঞ্জ হয়ে এরকম আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি করে। মিউকোসা চেঞ্জ হয়ে এরকম আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি করে, এদেরকে আমরা কি বলি? ভিলাই বলি। আরে বাবা, বৃহদান্তের কাজ বলবো তো, বৃহদান্তে তো আসে নাই। মেহেদি মুরাদ ভাই আমার কমেন্ট পড়েন না কেন? পড়াইতে পড়াইতে দেখা যায় কিছু কিছু কমেন্ট নজরে পড়ে, কিছু কিছু কমেন্ট নজরে পড়ে না মুরাদ, সরি ভাইয়া। বৃহদান্তের কাজ বলবো বলবো বলবো, আগে তো যাইতে দাও, আমাকে সিরিয়ালি যেতে দাও, আই উইল টেল। আচ্ছা দেখো এই যে জিনিসটা আছে এখানে খেয়াল করো, আমাদের এই যে ভিলাইটা হচ্ছে আমাদের এরকম আঙ্গুলের মতো অভিক্ষেপ। কিসের আঙ্গুলের মতো অভিক্ষেপ? বৃহদান্তটা, এই ভিলাইটা হচ্ছে আমাদের এই যে অন্ত্রের যে মিউকোসা আছে, বিশেষ করে ক্ষুদ্রান্তের যে মিউকোসা আছে তার আঙ্গুলের মতো অভিক্ষেপ। এই ছবিটা একটু খেয়াল করে দেখো, একটা বলবো বৃহদান্তের কাজ। মেহেদি মুরাদের কমেন্ট পড়ছি মুরাদ, এখানে খেয়াল করে দেখো বৃহদান্তের মধ্যে কি কি এই ভিলাইয়ের মধ্যে কি কি থাকে। এই যে লাল যে জিনিসটা দেখতেছো না উঠতেছে, এটা কিন্তু হচ্ছে ধমনী। নীল যেটা নামতেছে এটা কিন্তু শিরা। সবুজ কালার যেটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু লসিকা নালী, এটা কিন্তু লসিকা নালী। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, ল্যাকটিয়েল বলা হয়েছে। ল্যাকটিয়েল হচ্ছে আমাদের অন্ত্রে যে লসিকা নালীগুলো থাকে এগুলো একটু প্রসারিত থাকে, একটু মোটা থাকে, একটু ফোলা থাকে, এই জিনিসটাকে বলে ল্যাকটিয়েল। ল্যাকটিয়েল বলার আরেকটা কারণ হচ্ছে এরা চর্বি জাতীয় খাবারটাকে শোষণ করে। চর্বি জাতীয় খাবারগুলো একটু সাদাটে হয়, ল্যাকটিয়েল মানে আসলে সাদাটে। তো এরা যেহেতু চর্বি জাতীয় খাবারগুলা হচ্ছে যে শোষণ করে, এদের পরিবহিত বস্তু যেহেতু সাদা, এই জন্য এদের ল্যাকটিয়েল বলা হয়। ল্যাকটিয়েল মানে আসলে সাদাটে, এবং এর একটু ডায়ালেটেড বা প্রসারিত হয়। সো এইটা হচ্ছে আমাদের ভিলাইয়ের ছবি, ঠিক আছে। এবার আসো আমাদের বৃহদান্তের মধ্যে খেয়াল করো, বৃহদান্তের মধ্যে কি কি অংশ আছে। বৃহদান্তের মধ্যে প্রথম যে অংশটা সেটাকে আমরা বলি সিকাম বলি। এই সিকামের সাথে কি যুক্ত থাকে? এই সিকামের সাথে যুক্ত থাকে কিন্তু অ্যাপেন্ডিক্স। আচ্ছা আশিকুজ্জামান, তোমার রেজাল্টের অ্যান্সার আমি দিচ্ছি, দুইটার অ্যান্সার আমি দিব। এই ক্ষুদ্রান্ত বৃহদান্ত এই কনফিউশনটা আমি ক্লিয়ার করছি, দাঁড়াও। এই যে দেখো যে এটা কোথায় থাকে? সিকামের সাথে যুক্ত থাকে অ্যাপেন্ডিক্স। এরপর উপরের দিকে উঠতেছে, মেডিকেলীয় ভাষায় উপরের দিকে কোনো কিছু ওটাকে বলে অ্যাসেন্ডিং, নিচের দিকে কোনো কিছু আমাকে বলে ডিসেন্ডিং। আর মাঝামাঝি সোজাসুজি থাকাকে তো আমরা ট্রান্সভার্স বলি। এই যে উপরের দিকে উঠতেছে এটা কোলন যে উপরের দিকে উঠতেছে এটাকে বলে অ্যাসেন্ডিং কোলন, যেহেতু উপরের দিকে উঠতেছে। এই কোলনটা নিচের দিকে নামতেছে মানে এটা ডিসেন্ডিং কোলন। আর এটা এরকম ট্রান্সভার্স লাইনে আছে, দ্যাট মিন্স এটা ট্রান্সভার্স কোলন। তারপর এই নিচের দিকের অংশটা একটু মোটা হয়ে যায়, এটাকে সিগমা শেপ হয়, এই জন্য একে বলে সিগময়েড কোলন। আর নিচে তো অ্যানাস। তার মানে আমাদের এই বৃহদান্তের কিন্তু তিনটা অংশ, সিকাম, কোলন, মলাশয়। কোলনের মধ্যে আবার চারটা ভাগ আছে, একটা ওঠে, যে ওঠে তার নাম কি?
অ্যাসেন্ডিং, যে নামে তার নাম কি ডিসেন্ডিং, যে সোজাসুজি থাকে তার নাম ট্রান্সভার্স, যেরকম সিগমা শেপ থাকে তাকে বলে সিগময়েড কোলন বলা হয়। এখন তোমাদের সবচেয়ে আকর্ষণীয় যে প্রশ্ন, গবলেট সেল আসলে কি, গবলেট সেল কোথায় থাকে। তো আমি গ্রুপে পোস্ট দিছিলাম, তাও তোমরা লেখো গবলেট সেল কোথায় থাকে। লেখো 1 নম্বরে গবলেট সেল কোথায় থাকে। লেখো গবলেট সেল 1 নম্বরে থাকে হচ্ছে শ্বাসনালীতে। শ্বাসনালী মানে ট্রাকি এবং ব্রঙ্কাস। লেখেন গবলেট সেল কোথায় থাকে, লেখেন গবলেট সেল কোথায় থাকে। 1 নম্বরে লেখেন ট্রাকিয়া ও ব্রঙ্কাস, শ্বাসনালী। 1 নম্বরে লেখেন শ্বাসনালী, ট্রাকিয়া ও ব্রঙ্কাস। লিখেছেন ট্রাকিয়া ও ব্রঙ্কাস। 2 নম্বরে লেখেন যে 2 নম্বর, আচ্ছা 1 নম্বরে তো লিখছেন। 2 নম্বরে লেখেন হচ্ছে ক্ষুদ্রান্তে। 3 নম্বরে লেখেন বৃহদান্তে। ক্ষুদ্রান্তের পাশে লেখেন কম, বৃহদান্তের পাশে লেখেন বেশি। ক্ষুদ্রান্তে যে মিউকাস থাকে, সেই মানে গবলেট সেল থাকে, সেটা খুবই কম। মানে ক্ষুদ্রান্তে ডিউরেনাম, জেজুনাম, ইলিয়াম, ইলিয়ামের লাস্ট অংশে আছে কিছু গবলেট সেল থাকে। তাহলে গবলেট সেল ক্ষুদ্রান্তে কম থাকে, বৃহদান্তে বেশি থাকে। তার মানে লাস্ট ইয়ার মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন কিন্তু ছিল যে কোথায় গবলেট সেল বেশি থাকে। গবলেট সেল কোথায় বেশি থাকে, গবলেট সেল বেশি থাকে কিন্তু বৃহদান্তে বেশি থাকে। গবলেট সেলের কাজ হচ্ছে আঠালো পিচ্ছিল থকথকে পদার্থ ক্ষরণ করা, যে পদার্থটা আমাদের মলটা নামতে সাহায্য করে। আমাদের যে মলটা যদি এই পিচ্ছিল থকথকে পদার্থের সাহায্যে না নামতো, তাহলে দেখা যেত আমাদের কোলন ছিদ্র হয়ে যেত মল দিয়ে। তো এই মলটাকে সুন্দরভাবে নামানোর জন্য এই পিচ্ছিল থকথকে পদার্থ ক্ষরণ করে, যে পিচ্ছিল থকথকে পদার্থ দিয়ে আমাদের মলটা নিচে নেমে যায়। ঠিক আছে। সো আর গবলেট সেল যে 2 জায়গায় থাকে, 2 জায়গার কাজ কিন্তু ভিন্ন। যেমন আমাদের শ্বাসনালীতে যে গবলেট সেল থাকে, শ্বাসনালীর গবলেট সেলের কাজ কি বলতো, আমাদের শ্বাসনালীতে যে গবলেট সেল থাকে তার কাজ কিন্তু বেশি আঠালো পদার্থ ক্ষরণ করে আমাদের ধুলাবালিগুলোকে আটকে দেওয়া। আর এই অন্ত্রের যে গবলেট সেল আছে, এই অন্ত্রের গবলেট সেলের কাজ কি, অন্ত্রের গবলেট সেল যে রয়েছে, অন্ত্রের গবলেট সেলের কাজ হচ্ছে পিচ্ছিল থকথকে পদার্থ ক্ষরণ করা। ওই জায়গায় কিন্তু আঠালো পদার্থ ক্ষরণ হয়েছে, আর এই জায়গায় পিচ্ছিল পদার্থ, যেন আমাদের এই মলটা সুন্দর মতো নিচে নেমে যেতে পারে। সো গবলেট সেল লাস্ট ইয়ার পরীক্ষার প্রশ্ন ছিল গবলেট সেল কোথায় বেশি থাকে। সো কোথায় যদি বেশি থাকে বলে, তাহলে কোথায় বেশি থাকে, বৃহদান্তে বেশি থাকে। কোথায় কম থাকে বললে কি, ক্ষুদ্রান্তে কম থাকে। ওকে, আশা করি এটা কনফিউশন তোমাদের ক্লিয়ার হয়েছে। আর আমাদের স্মল ইন্টেস্টাইন, ভিলাই, এই যে আঙ্গুলের মতো অভিক্ষেপ ভিলাই, ভিলাই কিন্তু ডিউরেনাম, জেজুনাম, ইলিয়ামে থাকে। বাট সবচেয়ে বেশি কোথায় থাকে, সবচেয়ে বেশি থাকে কিন্তু ইলিয়ামে থাকে। সো হচ্ছে আমাদের ইলিয়ামে খাদ্য শোষণের পরিমাণটাও কিন্তু বেশি থাকে। হ্যাঁ নিশা, দুপুরের চোখের পাতায়ও থাকে। অ্যাওর্টাতে, অ্যাওর্টাতে কি থাকবে, অ্যাওর্টাতে গবলেট সেল থাকবে না, না অ্যাওর্টাতে গবলেট সেল থাকে না। আচ্ছা দেখো, এই যে ছবি, খুব সুন্দর একটা ছবি না, আমাদের এই যে মাউথ, মুখ, এখানে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড, এখানে ইসোফেগাস, এখানে লিভার, এখানে স্টমাক, গল ব্লাডার, স্মল ইন্টেস্টাইন, অ্যাপেন্ডিক্স, খুব সুন্দর একটা ছবি। ছবিটা স্ক্রিনশট তুলে রাখতে পারো চাইলে। ওকে, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষা ছিল, তো তোমরা তো জানোই 1 নাম্বার মানে কি, তিক্ততা। 2 নাম্বার মানে কি, এইটা এখান থেকে মনে রাখবো, মিষ্টতা, লবণাক্ততা, অম্লতা, তিক্ততা। আচ্ছা, আরেকটা প্রশ্ন তোমাদের আমি করেছিলাম যে খাবার কোথায় পরিপাক হয়, কোন খাবার। কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমাদের মুখে স্যালাইভারি অ্যামাইলেজ এনজাইমের ক্রিয়ায় কিছুটা পরিপাক হয়। বাট এখানে একটা প্রশ্ন তোমাদের মনে জাগ্রত হয় যে স্যালাইভারি, আমরা তো মুখে খাবার বেশিক্ষণ রাখি না, দ্যাট মিনস আমরা মুখে খাবার বেশিক্ষণ রাখতেছি না, খাবার পাকস্থলিতে চলে যাচ্ছে। এবং আমাদের বইও বলা আছে যে স্যালাইভারি অ্যামাইলেজ এনজাইমটা মুখে বেশিক্ষণ খাবার না রাখার কারণে আমাদের মুখ গহ্বরে কোনো পরিপাক ক্রিয়া করতে পারে না। সো এটা পরিপাক ক্রিয়া আলটিমেটলি সম্পন্ন করে কে, স্টমাকে বা পাকস্থলিতে সম্পন্ন করে। কিন্তু এটা থিওরিটিক্যাল কথা, বাট তুমি পরীক্ষা আসলে এটা দিতে পারবে না, এমনকি আমরাও পরীক্ষায় কথা ইউজ করি না। মনে রাখতে হবে যে আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবার, কার্বোহাইড্রেট জাতীয় খাবার কোথায় পরিপাক হয়, স্যালাইভারি কার্বোগ্ল্যান্ডের, স্যালাইভারি অ্যামাইলেজ দ্বারা, মানে মাউথে, মুখগহ্বরে। কার্বোহাইড্রেট পরিপাক হয় মুখগহ্বরে। স্টমাকে কার্বোহাইড্রেট কোনো পরিপাক হয় না, স্টমাকে কার্বোহাইড্রেট কোনো পরিপাক হয় না। আর কার্বোহাইড্রেট কোথায় পরিপাক হয়, আরেকটা যে পরিপাক হয় এই যে আমাদের, যে কোথায়, আমাদের ক্ষুদ্রান্তে, আমাদের ক্ষুদ্রান্তেই কার্বোহাইড্রেট পরিপাক হয়। তার মানে কার্বোহাইড্রেট পরিপাক হয় মুখমণ্ডল আর ক্ষুদ্রান্তে। লিপিড পরিপাক কই হয়, লিপিড মুখে পরিপাক হয়, হয় না। স্টমাকে পরিপাক হয় না। লিপিড সোজাসুজি কোথায় নেমে আসে, লিপিড সোজাসুজি নেমে আসে তার তীর্থস্থান যে অন্ত্রে নেমে আসে, এবং অন্ত্রে নেমে আসার পর বাইল সল্টের প্রভাবের ক্রিয়ায় ও ক্রিয়া করতে পারে। তারপর হচ্ছে যে প্রোটিন, প্রোটিন কোথায় কোথায় শোষণ হবে, প্রোটিন শোষণ হবে স্টমাকে এবং অন্ত্রে।
মানে ক্ষুদ্রান্তে। সো এই জিনিসগুলো নিয়ে কনফিউজ করার কিচ্ছু নেই। কার্বোহাইড্রেট কোথায় পরিপাক হয়? মুখমণ্ডল আর অন্ত্রে। লিপিড কোথায় পরিপাক হয়? অন্ত্রে। প্রোটিন কোথায় পরিপাক হয়? পাকস্থলী এবং অন্ত্রে। এই জিনিসটা একদম মাথায় ঢুকায় ফেলো আজকে, আর যেন ভুল না হয়। যদিও স্টমাকের মানে যদিও বই আরো নানা কথা বলা আছে, এইসব জিনিসে কান দেওয়া যাবে না। না, আমি শর্টকাট এক্সপ্লেন করতে পারি না। আমি সরি, আমি শর্টকাট এক্সপ্লেন করতে পারি না কিছু। আমি হচ্ছে যে ডিটেইলসে পড়াইতে ভালোবাসি। সো আমি ওইসব নিনজা টেকনিক বা শর্টকাট টেকনিকের ধার ধারি না। সো কার্বোহাইড্রেট পরিপাকের আবার আরেকটা ডায়াগ্রাম আছে, তোমরা এই কার্বোহাইড্রেট পরিপাকটা ভালো মতো দেখবা বই থেকে। তারপর হচ্ছে যে এখানেও আরেকটা ছবি আছে, প্রোটিন পরিপাক। দেখো তো প্রোটিন পরিপাক নিয়েও কথা বলা হয়েছে তোমাদের। আচ্ছা, এখানে একটা জায়গায় জাস্ট একটু তোমাদের দেখাইতে চাই, সেটা হচ্ছে এই যে আমাদের ফ্যাট জাতীয় যে খাবারগুলো আমরা খাই, চর্বি জাতীয় খাবার যে খাই, ফ্যাটি অ্যাসিড আর মনোগ্লিসারাইড, মানে ফ্যাট জাতীয় খাবার এবং যে আমাদের মানে আমাদের খাবার থেকে তো আসলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারিন তৈরি হয়। তো গ্লিসারিনটা আসলে কিছু কিছু গ্লিসারিন মনোগ্লিসারাইডে কনভার্ট হয়। এই যে ফ্যাটি অ্যাসিড এবং মনোগ্লিসারাইড, এরা ইমালশন প্রক্রিয়ায়। এখন আমার বলো তো, ফ্যাটি অ্যাসিড এবং এই মনোগ্লিসারাইডের ইমালশন হবে কি দ্বারা? বলেন তো কমেন্টে। হ্যাঁ, ও হ্যাঁ, অ্যাসেন্ডিং আউটার, ডিসেন্ডিং আউটার, এটা আউটার মধ্যে দেখা যায় অ্যাসেন্ডিং। বলেন যে এই যে ইমালশন, ফ্যাটি অ্যাসিডের যে ইমালশন হয় সেটা কি দিয়ে হয়? লাইভটা কি আপলোড হবে কিনা আশিকুজ্জামান? লাইভটা থেকে যাবে ফেসবুকে, মানে ইউটিউবে, কেউ দেখলে দেখতে পারবে যে কোনো সময়। তো বলো, আমাকে কমেন্টে জানাও। ভেরি গুড, সৌরভী সুমাইয়া, পিত্ত লবণ। হুম, যে আমাদের এই ইমালসিফিকেশন করতে, ইমালশন মানে আমাদের ফ্যাটি অ্যাসিড এবং মনোগ্লিসারাইড এরা ইমালশন হয়, বাইল সল্টের সাথে মিলে মিসেলি তৈরি করে। এটা কিন্তু মনে রাখতে হবে, মাইসেলি বা মিসেলি। আমাদের এই যে ফ্যাটি অ্যাসিড এবং মনোগ্লিসারাইড, এই ফ্যাটি অ্যাসিড এবং মনোগ্লিসারাইড এরা পিত্তরস বা বাইল সল্টের সাথে মিলে, রস না আসলে পিত্ত লবণ স্পেসিফিক ভাবে, ইমালশন প্রক্রিয়ায় মিসেলি তৈরি করে। সেই মিসেলিটা কি হয়? সেই মিসেলিটা কোথায় চলে যায়? এই যে আমাদের অন্ত্রের যে এপিথেলিয়াম সেল আছে, সেই এপিথেলিয়াম সেলে চলে যায়। চলে যাওয়ার পর এই মিসেলি থেকে বাইল সল্ট গুলো আবার বের হয়ে যায়। বাইল সল্ট গুলো বের হয়ে গিয়ে আবার ফ্যাটি অ্যাসিড এবং মনোগ্লিসারাইডের ইমালশনে সাহায্য করে। তো তখন এই মিসেলি থেকে বের হয় ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড বা টিজি। এই ট্রাইগ্লিসারাইড গোলজি অ্যাপারেটাসে, ট্রাইগ্লিসারাইড গোলজি অ্যাপারেটাসে, ট্রাইগ্লিসারাইডটা একটা হচ্ছে চর্বি। আমরা জানি যে চর্বি মানে তেল আর জল একসাথে মিশে না। সো যেহেতু এটা একটা তেল, এটা জলের সাথে মিশবে, মানে এটা কি রক্তনালীতে যেতে পারবে? পারবে না সহজে। এই জন্য করা হয় যেটা, এই জন্য এই যে আমাদের ট্রাইগ্লিসারাইড রয়েছে, এর চারপাশে একটা একটা প্রোটিনের ফলস আবরণ দেওয়া হয়। তো ট্রাইগ্লিসারাইড একটা লিপিড, এই লিপিডের চারপাশে কিসের আবরণ? লিপিডের চারপাশে প্রোটিনের আবরণ। সেটাকে কি বলি আমরা? লিপোপ্রোটিন বলি। এই যে লিপোপ্রোটিনটা তৈরি হয় কাইলোমাইক্রন বলে। তো এইটা কাইলোমাইক্রন। কাইলোমাইক্রন এই জায়গাতে বের হয়ে গেল। কোন কোষ থেকে কিছু বের হয়ে যাওয়াকে বলা হয় এক্সোসাইটোসিস। কোন কোষের ভেতরে কিছু ঢোকাকে কি বলা হয়? এন্ডোসাইটোসিস। কোন কোষের মধ্যে থেকে কিছু বের হয়ে যাওয়াকে কি বলে? এক্সোসাইটোসিস। তো এই যে দেখো, কাইলোমাইক্রনটা এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় বের হয়। বের হয়ে কোথায় যায়? এই লসিকা নালীতে যায়। লসিকা নালী দ্বারা পরিবাহিত হয়। হ্যাঁ, নিপু ঠিক বলছো, স্টোমাকে সব খাবারের মেকানিক্যাল ডাইজেশন হয়। সো এই আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো কিছুটা হইলো, যে কি হয় আমাদের ফ্যাটি অ্যাসিড এবং মনোগ্লিসারাইড মিসেলি তৈরি করে। এই মিসেলি এপিথেলিয়াম সেলে যায়, তখন তার থেকে ফ্যাটি অ্যাসিড চলে গেলে ট্রাইগ্লিসারাইড থাকে। ট্রাইগ্লিসারাইডের চারপাশে গোলজি বডিতে একটা প্রোটিনের আবরণ তৈরি হয়, কি বলে? লিপোপ্রোটিন আবরণ। এই লিপোপ্রোটিনটার নাম হচ্ছে কাইলোমাইক্রন। আচ্ছা, লিপোপ্রোটিন কয় প্রকার এটা একটু লিখে রাখো, যারা আমার স্টুডেন্ট না, আমার অনেকগুলো স্টুডেন্ট ক্লাস করতেছে, তোমাদের কষ্ট করে লেখার দরকার নেই, তোমাদের তো লেখায় দিছি। যারা আমার স্টুডেন্ট না, তারা একটু লিখে রাখো কষ্ট করে, যে সেটা হচ্ছে যে আমাদের লিপোপ্রোটিন কয় প্রকার। এক নম্বরে লেখো যে কাইলোমাইক্রন। লিপোপ্রোটিন কয় প্রকার? লেখো 4 প্রকার। এক নম্বরে লেখো কাইলোমাইক্রন। কোনটা উইদাউট গ্লুকোজ?
আম্মু একটু পানি দিবা কষ্ট করে? আম্মু আমাকে একটু কষ্ট করে পানি দিও তো। হ্যাঁ, সোডিয়াম গ্লাইকোলেট এন্ড টার্কোলেট। তারপর আচ্ছা লেখো লিপোপ্রোটিন 4 প্রকার। 1 নম্বরে কাইলোমাইক্রন, 2 নম্বরে লেখো ভেরি লো ডেনসিটি লিপোপ্রোটিন। 1 নম্বরে লেখো কাইলোমাইক্রন, 2 নম্বরে লেখো ভেরি লো ডেনসিটি লিপোপ্রোটিন, 3 নম্বরে লেখো লো ডেনসিটি লিপোপ্রোটিন, 4 নম্বরে লেখো হাই ডেনসিটি লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন 4 প্রকার। 1 নম্বর হচ্ছে কাইলোমাইক্রন, 2 নম্বর হচ্ছে ভেরি লো ডেনসিটি লিপোপ্রোটিন। হ্যাঁ, স্টোমাকে সব খাবারের মেকানিক্যাল ডাইজেশন হয়। দীপু আমি বলেছি অলরেডি, স্টোমাকে সব খাবারের মেকানিক্যাল ডাইজেশন হয়। স্টোমাকে কাইম তৈরি হয়, বোলাস তৈরি হয়। স্টার্চ যেটা, হ্যাঁ স্টার্চ মেকানিক্যাল ডাইজেশন মানে সেটা একটু ভাঙে, সেটার যে শক্ত শক্ত মানে বড় বড় খাবারগুলা, মানে আমরা যে খাবার খাই অনেক বড়, ধরো তুমি হচ্ছে যে ভাত একটা বার্গার এক কামড় দিয়ে খায় ফেলে, এত বড় একটা বার্গার, সেই বার্গারটাকে হচ্ছে যে মেকানিক্যাল ডাইজেশন করতে হবে না, সেই বার্গারটাকে ছোট করা লাগবে না, সেই জায়গাটা বার্গারটাকে তরলের সাথে মিশাইতে হবে না। সো দেখা যায় সকল খাবারের একটা মিক্সিং ঘটে, সে সকল খাবারের মধ্যে মিক্সিং করে। ওকে, সো এই ছিল আমাদের ভিডিও সেশন। এখন খেয়াল করে দেখো যে আমরা যা পড়ছি তা থেকে কি আমাদের হবে কিনা, আমরা দেখি, আমরা অ্যান্সারটা খোঁজার চেষ্টা করি। দেখো, ক্ষুদ্রান্তের অংশ নয় কোনটা, আমরা অলরেডি পড়ে আসছি ডিউরেনাম জেজুনাম ইলিয়াম ক্ষুদ্রান্তের অংশ, তার মানে সিকাম ক্ষুদ্রান্তের অংশ হবে না। কোন খাবারের অনুভূতি নাকে ঘুষলেও পাওয়া যাবে, আমরা অনুভূতি পাওয়া যায় পাইছি মিষ্টি, টক, তেতো। তো ঝাল অনুভূতি আমাদের জিহ্বার নাই, ঝাল হচ্ছে একটা বার্নিং সেন্সেশন বা ইরিটেশন। নাকের মধ্যে ঝাল লাগায় দেখো কেমন লাগে। খাবারের পরিণতি, কার্বোহাইড্রেট পরিণত হয় আমাদের গ্লুকোজে, আমিষ পরিণত হয় অ্যামিনো অ্যাসিডে, চর্বি পরিণত হয় ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। এটা ছোটবেলা তোমাদের নলেজ, আর বললাম না। 14 বছরে কোন দাঁত থাকে না, 14 বছরের বাচ্চা, 14 বলো 16 বলো, M3 থাকবে না, M3 উঠবেই 17-র উপর, ঠিক আছে। আর কয় বছরের বাচ্চা বলছে খেয়াল করবা, 6 বছরের বাচ্চা বললে কিন্তু কি হইতো, P1 P2 M3 হইতো। যেটা তালুতে খাবার উঠে যাওয়ায় রিহামের মা মাথায় বাদি দিচ্ছে, তার খাবারটা কোথায় চলে গেছে, নাসা গলবিল না নাসা গহব্বরে, উত্তর দাও তো এটা, এটার উত্তর দাও। ঝাল হলো আসলে বার্নিং সেন্সেশন, ঝাল হচ্ছে সেন্সেশন অফ পেইন, ওয়ান কাইন্ড অফ। নাসা গহব্বরে চলে যায়, ঠিক আছে। তো তোমাদের ভালোই পড়াইছি না। তারপর এই জিনিস তো আমরা পড়ে ফেলছি অলরেডি। 3 মিনিটের বার্গার চ্যালেঞ্জ, এটা নিয়ে ব্যাখ্যা দিচ্ছি। আমিষ পরিপাক হয় কোন অঙ্গে, তো তুমি জানো এখন আমিষ কি পরিপাক হয়, পাকস্থলী আর ক্ষুদ্রান্তে। সাবমিউকোসাল প্লেক্সাসের কাজ কোনটা বলো তো, সাবমিউকোসাল প্লেক্সাস কোথায় থাকে, সাবমিউকোসায় থাকে। সাবমিউকোসার কাজ কি, সাবমিউকোসায় কি কি আছে, সাবমিউকোসায় রক্তনালী আছে, সাবমিউকোসায় কি আছে, রক্তনালী আছে, সাবমিউকোসায় কি আছে, গ্রন্থি আছে। তার মানে কি সাবমিউকোসাল প্লেক্সাস কি কাজ করবে, সাবমিউকোসাল প্লেক্সাস কাজ করবে এই রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করবে। তারপর হচ্ছে কোন অংশ থেকে ভিলাই তৈরি হয়, আমি বলছি কোথা থেকে তৈরি হয়, মিউকোসা থেকে। ক্ষুদ্রান্তের সবচেয়ে ভেতরের স্তর কোনটা, আমরা জানি ক্ষুদ্রান্তের সবচেয়ে ভেতরের স্তর অলরেডি আমরা জানি, ভেতরের স্তর সবসময় মিউকোসা। সবচেয়ে বাইরের স্তর বললে কি হতো, সেরোসা। তারপরে প্রশ্ন ছিল গ্রেটার কার্ভেচার কোন দিকে থাকে, ছবিতে দেখাই ফেলছি অলরেডি, বাম দিকে থাকে। এই যে কাচ্চি, কাচ্চি খাওয়ার প্রতিবর্ত ক্রিয়াও আমরা ব্যাখ্যা করছি, এটা আর এখন বলবো না। মাইসেলি কোন খাবারের সাথে জড়িত, লিপিডের সাথে জড়িত।
কোন হরমোনের প্রভাবে ধীর গতিতে খাবার প্রবাহ হয়? এটা দেখবা বইয়ের মধ্যে দেওয়া আছে যে পেপটাইড ওয়াই ওয়াই যে আছে তার প্রভাবে খাবারটা ধীর গতিতে যায়। খাবার যদি দ্রুত বের হয়ে যায়, যখন ডায়রিয়া হয়, খাচ্ছি বেরোচ্ছে, খাবার যদি আমার দ্রুত বের হয়ে যায় তাহলে কিন্তু বিপদ। খাবার দ্রুত বের হয়ে গেলে কি বিপদ? খাবারটা কিন্তু ঠিকমতো পরিপাক হতে পারবে না। পরিপাক হওয়ার পর সেখান থেকে যে আমরা খাবারটা পাবো, সেই খাবারটাও আমাদের বা পরিপাকৃত খাদ্য সার যেটা, সেটাও আমি সঠিকভাবে ইউজ করতে পারবো না। সো দ্যাটস ওয়াই আস্তে আস্তে যাওয়াটা উত্তম। ফসফোলিপিড ভেঙে কি পাওয়া যায়? এটা একদম বইয়ের প্রশ্ন, যে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল আর ফসফরিক অ্যাসিড। আচ্ছা, এইটা নিয়ে ব্যাখ্যা তোমরা আজকে আমাকে গ্রুপে দিবা যে কেন হচ্ছে ভাত খাওয়ার সময় বেশি পানি খেতে নাই। এটা হচ্ছে হ্যাঁ, এটা মিথ্যা কথা। কেন মিথ্যা? এটার পক্ষে যুক্তি। আচ্ছা, অতিরিক্ত গ্লুকোজ দেহে কি রূপে জমা হয়? এই প্রশ্নটা নিয়ে অনেকেই কনফিউজ হয়েছে, সবাই গ্লাইকোজেন দাগায় দিয়ে আসছে, পরে দেখে যে আরেকটা হবে, ট্রাইগ্লিসারাইডও হবে। এটার কারণটা আসলে কি? কারণটা হচ্ছে আমরা নলেজের মধ্যে একটা ল্যাকিংস রয়েছে। আমরা পড়ে আসছি আজীবন যে অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন, অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন। আচ্ছা, অতিরিক্ত গ্লুকোজ যদি গ্লাইকোজেনই কনভার্ট হইতো তাহলে বাঙালি কেউ হচ্ছে মোটা হইতো না, বাঙালি সব চিকুনি থাকতো। বাঙালি মানুষের এত বড় একটা পেট থাকার কারণ কি? বাঙালি মানুষের এত বড় একটা পেট থাকার কারণ বাঙালি মানুষ ভাত খায়, গপ 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 করে এক গামলা ভাত খায়। এক গামলা ভাত থেকে এতগুলা গ্লুকোজ তৈরি হয়। এত গ্লুকোজ আমাদের বডি করে কি, ধরো 200% গ্লুকোজ তৈরি হলো, তার মধ্যে 100% বডি সর্বসাকুল্যে গ্লাইকোজেনে কনভার্ট করলো, বাকি 100% কি করবে? বাকি 100%-এর মধ্যে ধরো 30% আমাদের বডি ব্যবহার করলো, বাকি 70% আমাদের বডি ফ্যাট হিসেবে জমায় রাখে, যেটাকে বলে ট্রাইগ্লিসারাইড। সো আমাদের দেহে অতিরিক্ত গ্লুকোজ শুধু গ্লাইকোজেন না, আমাদের দেহে অতিরিক্ত গ্লুকোজ ট্রাইগ্লিসারাইড রূপে জমা থাকে। ট্রাইগ্লিসারাইড একটা চর্বির ফর্ম। কাপ্পার কোষ ওয়ান কাইন্ড অফ ম্যাক্রোফেজ, সবাই জানে। অ্যাম্পুলা অফ ব্যাটার কোথায় উন্মুক্ত হয়? অ্যাম্পুলা অফ ব্যাটার কোথায় অবস্থিত? ডিউরেনামে। যকৃতের সবচেয়ে বড় খণ্ড ডান খণ্ড। আচ্ছা, পাকস্থলী পরিপাক না হওয়ার পেছনে কোন কারণটা মিথ্যা নয়? দ্যাট মিন্স মিথ্যা নয় মানে কি সত্য। আচ্ছা, এখন এখানে তোমরা সবাই করছো কি, পাকস্থলীর অন্তঃগাত্র থেকে নিঃসৃত পুরো মিউকোসা, এটা দেখাই তোমাদের মাথা নষ্ট। আরে মিউকোসা, আমি তো জানি যে মিউকোসা দাগাই দিয়ে আসছো, কিন্তু ভাই পাকস্থলীর অন্তঃগাত্র থেকে নিঃসৃত পুরো মিউকোসা নাও। আমাদের বই দেওয়া আছে মিউকাস, মিউকোসা আর মিউকোসার মধ্যে অনেক পার্থক্য আছে, ঠিক আছে? তারপর হচ্ছে পাকস্থলীর অন্তঃগাত্র থেকে নিঃসৃত বাইকার্বনেট, মিথ্যা নয় মানে সত্য, আমার কাছে এটা সত্য সত্য মনে হচ্ছে। তারপর দেখি এখানে অন্তঃস্থ পাতলা এপিথেলিয়াম, ভুল, এপিথেলিয়াম তো পুরু থাকবে। সক্রিয় পেপসিনের উপস্থিতি, না, উপস্থিতি থাকে কি নিষ্ক্রিয় পেপসিনোজেন বা জাইমোজেন থাকে। তার মানে কোনটা সঠিক উত্তর? যে পাকস্থলীর অন্তঃগাত্র থেকে নিঃসৃত বাইকার্বনেট, এটা কি করে আমাদের? এটা হচ্ছে পাকস্থলীটা পরিপাক হওয়া থেকে বাঁচে। কি 4 প্রকার বলবো রেজাউল কবির? আচ্ছা, তো আমাদের সলভ ক্লাস শেষ, এবার কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। 3 মিনিট আছি আর। সো ভিডিও ভাল লাগলে জানাও, কমেন্ট করো, এবং তোমাদের যদি ভিডিও ভাল লাগে তাহলে এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করো তোমার প্রোফাইল থেকে, এবং ব্যাটলস অফ বায়োলজি গ্রুপে তোমার আজকের সলভ নিয়ে তোমার অনুভূতি জানাও। আর তোমাদের আজকে যেই স্টাইলে যে প্যাটার্নে পড়ালাম, এই প্যাটার্নে এই ডিটেলসে আমি আমার কোর্সে পড়াই। আমার যে অনলাইন কোর্স চলছে সেই কোর্সে, আমার 2টি অনলাইন কোর্স চলছে, একটা মেডিকেল অনলাইন কোর্স আর একটি হচ্ছে যে ইন্টার সেকেন্ড ইয়ারের অনলাইন কোর্স। ইনশাল্লাহ ঈদের পর থেকে আমরা আরেকটা কোর্স চালু করব, যেটি কোর্সটার নাম হবে যে জাস্ট জুলজি কোর্স। আচ্ছা, মুনিবা মানহা, একটা তুমি হচ্ছে যে প্রশ্ন করছো অ্যাম্পুলা অফ ব্যাটার কোথায় উন্মুক্ত হয়। দেখো মুনিবা মানহা, অ্যাম্পুলা মানে কি? অ্যাম্পুলা মানে ফুলা জায়গা। আচ্ছা, তোমার আমরা যেহেতু গুগলেই আছি, আমরা গুগল থেকেই তোমাকে দেখাই। হ্যাঁ, অ্যাম্পুলা ও ব্যাটার। দেখো অ্যাম্পুলা মানে কোনো নালীর ভেতর ফোলা জায়গা। সোজা ভাষায় মনে রাখবো, হোয়াট ইজ অ্যাম্পুলা? অ্যাম্পুলা ইজ ডায়ালেশন ইন এ টিউব। দেখো অ্যাম্পুলা হচ্ছে কি একটা টিউবের মধ্যে ডায়ালেশন, যে অ্যাম্পুলা হচ্ছে একটা টিউবের মধ্যে ডায়ালেশন। ওকে, এটাও ভালো ছবি না। এই যে
ভাত ডায়ালুটেড হবে না রে, ডায়ালুটেড হবে এনজাইম। এই যে খেয়াল করে দেখো, আমাদের এই যে ডিউডেনাম আছে না, এই যে ডিউডেনাম, এই যে ডিউডেনাম আছে, এই ডিউডেনামের এই একটা জায়গায় একটু ফোলা থাকে। ডিউডেনামে একটা জায়গায়, ডিউডেনামে এই যেই জায়গাটায় এই নালীটা এসে উন্মুক্ত হয় সেই জায়গাটা একটু ফুলে যায়। তো ডিউডেনামের যে জায়গাটা ফোলা থাকে, কোন নালীর ভেতর ফোলা যে জায়গাটা থাকে, সেই ফোলা জায়গাটাকে আমরা বলি অ্যাম্পুলা। এবং এই অ্যাম্পুলাটা সর্বপ্রথম বিজ্ঞানী ব্যাটার দেখতে পায়, এই জন্য এটাকে বলা হয় ব্যাটার অফ অ্যাম্পুলা বলা হয়। ঠিক আছে, এটাকে কি বলা হয়? ব্যাটার অফ অ্যাম্পুলা বলা হয়। সো এই ব্যাটার অফ অ্যাম্পুলাটা মেইনলি ডিউডেনামের এই মেজর ডিউডেনাল প্যাপিলার মধ্যে এসে উন্মুক্ত হয়। সো আমাদের কোশ্চেন অ্যান্সার মোটামুটি শেষ। সো ভাল লাগলে তোমরা এই জিনিসটা শেয়ার করো এবং হচ্ছে দেখতে থাকো। বায়োলজি হচ্ছে যে খুবই মজাদার একটা ব্যাপার। বায়োলজিটাকে ভালোভাবে শিখো, বায়োলজিটাকে ভালোবাসতে শিখো, বায়োলজি পাশে থাকো, দেখবা বায়োলজি ভালো লাগবে। আরেকটা জিনিস মনে রাখো, বায়োলজি জানা মানে নিজেকে জানা, নিজেকে জানতে কখনোই অনাগ্রহ দেখানো উচিত না। আর কালকে আমাদের এক্সাম হচ্ছে জাস্ট রক্তকণিকা এবং লসিকার উপর। আমাদের কালকে এক্সাম শুধু রক্তকণিকা এবং লসিকার উপর। লিপোপ্রোটিন 4 প্রকার আছে, লিপোপ্রোটিন 4 প্রকার। একটা হচ্ছে কাইলোমাইক্রন, লিপোপ্রোটিন 4 প্রকার। এক নম্বর হচ্ছে কাইলোমাইক্রন, 2 নম্বর হচ্ছে ভেরি লো ডেনসিটি লিপোপ্রোটিন মানে VLDL, আরেকটা হচ্ছে LDL, আরেকটা হচ্ছে HDL। আচ্ছা আমি লিখেই দিচ্ছি। এটা হচ্ছে কাইলোমাইক্রন, হচ্ছে VLDL ভেরি লো ডেনসিটি লিপোপ্রোটিন, হচ্ছে LDL, হচ্ছে HDL। আমার এক্সাম সবসময় 9:30 বাজে হয়, এখনো 9:30 বাজেই হবে। আচ্ছা ভেরি গুড কোশ্চেন, গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টরের কাজ কি? দেখো গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর বা IF যেটা রয়েছে, এটার কাজ একটাই, ভিটামিন B12 কে শোষণে সাহায্য করে। ভিটামিন B12 যেটা আছে সেই ভিটামিন B12 কে শোষণ করতে সাহায্য করে। ভিটামিন B12 যদি শোষণ না হয় তাহলে দেখা যায় আমাদের নিউরাল ডেভেলপমেন্টের প্রবলেম হবে, আমাদের RBC ডেভেলপমেন্টের প্রবলেম হবে। কারণ তোমরা জানো যে আমাদের ভিটামিন B12 আর ফলিক অ্যাসিড এই দুইটা কিন্তু আমাদের এরিথ্রোপয়েসিসে সাহায্য করে। কালকে 4th অধ্যায়ের উপর রক্ত সঞ্চালনের উপর ক্লাস। তোমাদের যদি লাইভ ক্লাস ভালো লাগে অবশ্যই লাইভ ক্লাসের অনুভূতি ব্যাটলস অফ বায়োলজি গ্রুপে জানাও। সো আই এম সাইনিং অফ, থ্যাংক ইউ অল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইনশাআল্লাহ আমাদের নেক্সট লাইভ সেশনগুলো আরো যুক্ত হবে এবং তোমরা যারা চাও তারা আমাদের যে অনলাইন কোর্স চলছে, অনলাইন কোর্সে চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো। সো থ্যাংক ইউ অল, সাইনিং অফ।